কেমন আছো দিদি ভাই? আর বলো না, আর্জেন্ট লাইভ। এখন আর্জেন্ট লাইভটা শুরু করতে হলো। রিমি বাপ শ্বশুরবাড়ি যেতে চাইছে না, এবং তার আসল কারণটা তোমাদের কাছে না জানালে তো হবে না। তোমাদের আসল কারণটা জানার অধিকার। কাল থেকে বারবার সবাই তোমরা এই কথাটা বলছো যে প্রীতমকে আমরা সাপোর্ট করছি, আমরা সরি রিমিকে আমরা সাপোর্ট করছি, প্রীতমের পাশে আমরা থাকছি না। তাই এই সমস্ত কাজ চলছে, ভেতরে কি হলো না হলো সেটা তো তোমরা জানো না। এক মিনিট। আহ, তোমার হচ্ছে টিপালকে আজকে রিমির শ্বশুরবাড়ি চলে যাওয়ার কথা। আজকে রিমির শ্বশুরবাড়ি চলে যাওয়ার কথা, কারণ হ্যালো দি, এরা আমাদের পাগল করে দেবে। প্রীতম কি ভিডিও দিচ্ছে না? না, রিমিকে আগে চিকিৎসা করার দরকার, তারপর শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হোক। চিকিৎসাটা এটাই এরা কিন্তু না করে, এরা মেয়েটা রিলস করছে, বান্ধবীর বাড়ি ঘুরছে। মানে মানে মেয়েটাকে নিয়ে কি নাজেহাল অবস্থা। আর এরা কি চায়? আজকে টিপাল সঙ্গীতাদিকে ওনার বোনকে দিয়ে ফোন করিয়েছে। ফোন করিয়ে বলছে আমরা নাকি মেয়েটাকে দিয়ে এসেছি, তার কোনো খেয়াল রাখিনি, কোনো যত্ন নিইনি, এবং কোনো খোঁজ খবর রাখিনি, আমরা নাকি ফেলে রেখে এসেছি। তাই হয়? তাহলে এই এই যে যুদ্ধটা, এই যে ইউটিউবের এই প্ল্যাটফর্মে এই যুদ্ধটা কে কারা করছে? কন্টিনিউ মেয়েটার প্রত্যেকটা মুহূর্তের খোঁজ খবর কারা রাখছে? হ্যাঁ, আজকে ওই মাসি, ওই টিপাল তো চায় না রিমি যাক একদম। কালকে তোমাদের প্রচুর কমেন্ট পড়েছে, তোমাদের এইসব কমেন্টের জন্যই কিন্তু আজকে এই বিষয়টাকে ভালো করে আরো নাড়াচাড়া করা, যে মেয়ে কেন বাপ শ্বশুরবাড়ি যাবে না, মেয়ে কেন শ্বশুরবাড়ি যাবে না। আরে বাপের মেয়ে আসার পর কেন এরকম ভোল চেঞ্জ হয়? মেয়ে শ্বশুরবাড়ি গেলেই বাপ পাল্টে যায়, মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এলেই বাপ পাল্টে যায়। এইগুলো, এই যে নোংরামি, এই ইতরামি, এই নোংরামি, এইটাকে বন্ধ করার দরকার। এটাকে বন্ধ করার দরকার। এদের এই তিনজনার, যেমন এদের তিনটে, এদের পরিবারের দুজনার একদম ক্যামেরা বন্ধ করা হয়েছে, তেমনি এদেরও এই তিনজনার ক্যামেরা বন্ধ করা করতেই হবে। কারণ উনি জানে তোমার বউ, ওনার মেয়েকে দিয়ে তো বিক্রি করে ইউটিউব থেকে এত টাকা ইনকাম করে, মেয়ে চলে গেলে তো ইনকাম করা হবে না। এই জন্যে লজ্জা শরম কিচ্ছু নেই। এই মেয়ে দুদিন আগে ক্যামেরা খুলে এই বাপকে ধুয়ে দিল। দুদিন আগে বাপ শুধু একটা কমিউনিটি পোস্ট দিল, খেলা ভুলিনি, খেলা ছেড়ে দিয়েছি, মানে খেলা ভুলিনি। আমরা তো ভাবলাম যাক, মেয়ের বিপদের সময় মেয়ের পাশে এসে দাঁড়ালো, এরকম সত্যিকারেরই উনি সৎ বাবা হয়ে উনি মেয়েটার জন্য যা করছে, আমরাও এটাকে অ্যাপ্রিসিয়েট করলাম। আচ্ছা দিদি, আসল কারণটা বলো। সেটা বলবো বলে তো এসছি, সেটা বলবো। আমি তো এক্ষুনি জাস্ট মাত্র লাইভ শেষ করলাম, একটা ভিডিও চালাম, তারপর আমাকে লাইভ অন করলাম, মানে নিশ্চয়ই এমার্জেন্সি, নাহলে তো আমি এরকম করে চট করে লাইভ টাইভ অন করি না। মেন কালপিট হচ্ছে এখন এই টিপাল আর পিপাল। এই টিআরপি পাওয়ার জন্যে, টিআরপি মিলে টিআরপি পাওয়ার জন্যে এরা মেয়েটার লাইফটাকে টুকরো টুকরো করে, মানে একদম পিস পিস করে বিক্রি করবে। এরা এতটা নোংরা, এরা ধার লোন টাকা এসব শোধ করার জন্যে এই পিপালের চিকিৎসার দরকার, এই রিমির চিকিৎসার দরকার, সেগুলো না করে ওরা এখনো ভণ্ডামি মারছে কি করে মেয়েটার সংসারটা খাওয়া যায়। আবারও দুদিন যাবে না, মেয়েটাকে তোমার বাড়ি থেকে বের করার জন্য তালগোল পাকাবে। শ্রেয়া কুণ্ডু দিদি, একটা কথা বলবো, রাগ করো না দিদি। বলছি রিমির ছোটবেলাতে দেখা উচিত, এবং কাউন্সিলিং এর দরকার একদম। এটা তো বারবার আমরা বলছি যে রিমির কাউন্সিলিং এর দরকার। শুধু রিমির নয়,
রিমির সাথে রিমির মায়েরও কাউন্সিলিংয়ের দরকার, রিমির মাকেও ডাক্তার দেখানো দরকার, রিমিকেও ডাক্তার দেখানো দরকার। কিন্তু এরা যা নোংরামি করছে, এখন মেয়ে শ্বশুর বাড়ি যাবে না, কারণ মেয়েকে নাকি আমরা দিয়ে এসে মেয়ের খোঁজ খবর রাখিনি। এটা পিপালের বোন, এই পিপালের বোন বলছে সঙ্গীতা দিদিভাইকে, এই পিপালের বোন কিছুদিন আগে টিপালের বোন কিছুদিন আগে পিপালকে ধুয়ে দিয়ে গেছে, থানা পুলিশ সব দেখিয়ে দিয়ে গেছে, এমনকি এমন নোংরা নোংরা খিস্তি দিয়ে গেছে। পিপাল আমাকে নিজের মুখে বলেছে সীমা আমি এত করি তবুও এদের মুখে আমি যা শুনলাম, যা ভাষা, হ্যাঁ টিপালকে যখন বের করে দিয়েছিল। আর রিমি ভালো লাগছে না সত্যি দি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা জাস্ট সীমা ফেসবুক পেজ থেকে আমার সঙ্গে কথা বলতে পারবা। প্রীতম আর রিমিকে ডিভোর্স হচ্ছে, জানি না, তোমরা অনেক লড়াই করেছো রিমির জন্য, বলো সোশ্যাল প্ল্যাটফর্মে তোমরা দেখেছো, এদের শাস্তি চাই। এবার তো আমার মনে হয় সঙ্গীতা দিদিভাই এবার মনে হয় শাস্তি না দিয়ে এবার নড়ে চড়ে বসবে না। এইগুলো শিবধামে খেল, আর কত কাজ ওইখানে সমাজসেবা করুক না, এদের ছাড়ুন আপনারা। কেন ছাড়বো? তোমাদের এদের নোংরা কেচ্ছা ভালো লাগে? এদের নোংরা কেচ্ছাগুলো ভালো লাগে? হ্যাঁ, আনন্দ পাও, নিজেরা সংসার করছো, আর এদের এই তো তোমার ইয়ের ভেতরে নিজেদের ফ্যামিলি লোকের ছবি দিয়ে রেখেছো, আর ওরা এইসব কুত্তো চিনালি করবে, এগুলো দেখতে মজা লাগে? টিপালের খেলা একদম। রিমি কোথায়? সঙ্গীতাদির রেসপেক্ট নিয়ে খেলা করছে, একদম সঙ্গীতাদির রেসপেক্ট নিয়ে খেলা করছে। রিমিকে এইবার ছাড়ুন না, রিমিকে ছাড়া যাবে না, রিমিকে ছাড়া যাবে না। এবার রিমি প্রীতম দুজনারই দেখো, প্রীতম এখন চুপ রয়েছে, কেন? কন্ট্রোভার্সি করার নতুন রাস্তা, নতুন খেলা। কেমন আছো দিভাই? ভালো আছি। এইসব কিছু না, 10 লাখ টাকার খেলা পাবে 10 লাখ টাকা, 10 টাকা পাবে কিনা ঠিক নেই, 10 টাকা পাবে কিনা ঠিক নেই, 10 লাখের স্বপ্ন দেখছে। এই যে পিআরটি তোমাদের টিআরপি বের করে দেবো, মেয়ে খাটিয়ে 10 লাখ টাকা, একটা ছেলের জীবন নষ্ট করে 10 লাখ টাকা, একটা মেয়ের জীবন নষ্ট করে 10 লাখ টাকা, সেই স্বপ্ন দেখা ভুলে যাও। আমরা ভালোভাবে সংসার করছি, তাহলে সংসার করো, তাহলে দেখতে পাচ্ছ না তোমরা ভালো সংসার করছো, এদের পিছনে লেগে আছো, চাও না এরাও ভালোভাবে সংসার করুক। রিমিকে ঠাকুরবাড়ি নিয়ে যাও, দেখো তো সৎ বাবা কোনো আত্মা ঢুকে গেছে নাকি, ওকে ঝাড়িয়ে আনো, ধামে নিয়ে যেতে হবে, দাও এদের ওয়াইটি থেকে বাদ করা উচিত একদম। রিমি কোথায় এখন? রিমি এখন বাবার কোলে। আমার তো এখন সন্দেহ হচ্ছে, কাল থেকে কিন্তু প্রচুর কমেন্ট এটা পড়েছে, তোমরাই কমেন্ট করেছো প্রচুর, যে সীমাদি তুমি এটা আগে উদ্ধার করো। টিপাল মেয়ে যাওয়ার পর খুশি হয়, অথচ মেয়ে যখন শ্বশুরবাড়ি থাকে তখন দুঃখী থাকে কেন? ওয়াই? এর আসল কারণ কি? মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় তখনই খুশি, মেয়ে দুঃখী তখনই দুঃখ ভরা জীবন কাটায়। যেই মেয়ের বাপের বাড়ি ফেরে অমনি টিপাল একদম খুশিতে একবারে চুল দাড়ি কেটে হিরো কচি সেজে শুধু রিলস বানায় কেন? ওয়াই? এর আসল কারণ কি? তোমরা কালকে বারবার আমাকে লাইভে লিখেছো, সেই কারণটাই আজকে আমরা খুঁজতে বেরিয়েছি, যে কেন টিপাল তুমি কেন মেয়েটাকে সংসার করতে দিচ্ছ না? কিসের তোমার অসৎ উদ্দেশ্যটা কি? তুমি আজকে তোমার বোনকে দিয়ে কেন ফোন করিয়েছো সঙ্গীতা দিদিভাইকে? কেন তোমার বোন আজ সঙ্গীতা দিদিভাইকে এরকম ছোট বড় কথা বলবে? তোমার মেয়ের জন্য আমরা কি করিনি? তুমি কি করছো? তোমার মেয়ের জন্য তুমি কি করছো? তোমার মেয়ের জন্য আমরা যা করেছি নিজের লোকরাও কেউ করবে না, তুমি কি করেছো? একটা স্ট্রিম লাইভের অ্যারেঞ্জ করুন। রিমি একদম এরকম ভালো মেয়ে না, এদের সবার ওয়াইটি থেকে রোজগার বন্ধ হলে বেশ বুঝবে মজা। একদম আমিও চাই। শোনো, আমাদেরও ভালো লাগে না এদেরকে নিয়ে ক্যাচার ম্যাচার করতে। আমরা সুন্দর মিষ্টি ভিডিও দেবো, আড্ডা মারবো, তোমাদেরকে হাসাবো, মজা করব,
আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের মজা দিয়ে আড্ডা মারা, হাসানো। এটা আমাদের আমার মেন উদ্দেশ্য। ডাল মে কুচ কালা হ্যাঁ, আমার তো পুরো ডালই কালি নজর আতি হ্যায়। একদম টিপালের জন্য রিমির সংসারটা হবে না, একদম ঠিক। প্রত্যেকে লেখো যে সত্যিকারের এই বাবার আসল উদ্দেশ্য কি। আমরা যে প্রথমে টার্গেট করেছিলাম সেটাই তাহলে কি আসল উদ্দেশ্য দাঁড়ালো? এর আসল উদ্দেশ্যটা কি? আমরা যে প্রথম দিন যে টার্গেটটা করেছিলাম তাহলে সেটাই এদের আসল উদ্দেশ্য দাঁড়ালো? ছি 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 ছি, ধিক্কার জানাচ্ছি, ছি। সৎ বাবা মানে সৎ বাবা যে এরকম হয় লোকে বলতো, আমরা বারবার তো আপনাকে সতের জায়গা থেকে ভালো জায়গায় আনার চেষ্টা করেছি। পিঙ্কি কদিন ধরে কিভাবে ধুয়ে দিল আপনাকে, তারপরও আপনার পাশে সাপোর্ট হয়ে দাঁড়িয়ে শুধু এই মেয়েটার সংসার বাঁচানোর জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে গেছি, লড়াই করে গেছি, আর আপনি এই দিন দেখালেন আমাদের। ছি 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 ছি, আমরা তো ভাবতেও পাচ্ছি না। আমরা ভাবতেও পারি না। আসল উদ্দেশ্য হলো একটার সাথে একটা ফ্রি। দেখেন, এই দেখেন, মুক্তি মজুমদার লিখছে আসল উদ্দেশ্য একটার সাথে একটা ফ্রি। ভালো লাগছে শুনতে, ভালো লাগছে। আমাকে যদি এরকম কেউ বলে আমার মনে হয় আগে মরে যাব, মরে যাওয়া ভালো এর থেকে। একটা বাবার সাথে একটা সন্তানকে নোংরাভাবে উদ্দেশ্য জড়াচ্ছে, কিন্তু আপনি যা কাজ করছেন এখন আমাদের ব্রেনেও এটাই ঢুকছে যে একটার সাথে তাহলে কি একটা ফ্রি। আপনি কেন আপনার মেয়েকে সংসার করতে দিচ্ছেন না? কেন আপনার বোন সঙ্গীতা দিদিভাইকে ফোন করে উল্টো পাল্টা কথা বললো কেন? কি করছেন আপনার মেয়ের জন্যে? কোন লড়াইটা করিনি বলুন তো? একদম পি টাকা চায়, রিমি টাকা চায় না। টি পালের আসল উদ্দেশ্য টাকা টাকা টাকা। ছি 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 ছি। আরো মেয়ে তো আছে, তাদের পাশে দাঁড়ান, দাঁড়ান, সবার পাশেই দাঁড়াবো। এর পাশে দাঁড়িয়ে না আছে, এর আসল এর গোড়াতে গন্ডগোল। 3 বছর ধরে এর জন্য লড়ছি, এখন একে ছেড়ে দিয়ে অন্য মেয়ের পেছনে দাঁড়াবো? আগে একটা শেষ করি। 3 বছর ইউটিউবের মাথা মানুষকে পাগল করে দিচ্ছে। ছি, আপনার লজ্জা করছে না? দেখেন লিখছে সবাই আপনার নামে, পড়ুন পড়ুন কমেন্টগুলো। সবাই বলছে আপনি মেয়ে নিয়ে খেলবেন বলে মেয়েকে শ্বশুরবাড়ি যেতে দিচ্ছেন না। লজ্জা করছে না? লজ্জা করে না আপনার? এই যে এই কথাগুলো লিখছে, আপনার লজ্জা করে না? আপনাকে কিন্তু সত্যি বলছে, আপনার সঙ্গে কথা বলে অনেক রেসপেক্ট দিয়েছিলাম, ভেবেছিলাম না আপনি মানুষটা ভালো, কিন্তু এগুলো কি করছেন আপনি? আপনি একটা বাচ্চা মেয়ের সংসারটাকে নষ্ট করে ওর সঙ্গে ওর জীবনটা নিয়ে কেন খেলা করছেন? উনি শুধু বলেন আমি শুরু থেকে স্ট্যান্ড পয়েন্টে আছি, জামাই মানব না। সেটাই তো দেখছি, জামাই মানব না, মানব না মানে মানব না। রিমিকে ঘুমের ওষুধ খাইয়ে ভোগ করে। ছি 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 ছি, আমার তো এগুলো শুনতে লজ্জা লাগছে, কানে চোখে দেখতে লজ্জা লাগছে। এই আপনাকে আমরা সাপোর্ট করেছিলাম, আপনার পাশে আমরা দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম না সৎ বাবা কখনো অসৎ হয় না, সব সৎ বাবা অসৎ হয় না। ছি 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 ছি, আপনি এই দিনটা দেখালেন। আজকে মেয়েটাকে সংসারে পাঠাবেন না বলে আপনি আপনার বোনকে দিয়ে নতুন চাল খেলছেন। পারবেন? পারবেন আমাদের সঙ্গে চাল খেলে এগিয়ে যেতে? পারবেন? পারবেন না, অত সহজ না। আপনি এই চাল খেলে কখনোই এগিয়ে যেতে পারবেন না। বোকা ভাববেন না আমাদেরকে, দুর্বল বোকা ভাববেন না। পারবেন না, আপনার লড়াই অতদূর যাবে না। এই জনগণ আপনাকে জুতিয়ে লাল করে দেবে। এখন বোঝা যাচ্ছে মেন কালপিট, হ্যাঁ, ঈশানী আর টিপাল। একদম মেন কালপিট ঈশানী আর টিপাল। এদের মনে হয় দুজনের মধ্যে কথা হয়। হ্যাঁ হ্যাঁ, তাই তো। গাবলি ডাবলি যখন লাইভে একবার ফোনে বলেছিল না এর মায়ের সাথে ওর কথা হয়, এদের নাম্বার ওদের কাছে আছে। এ রিম্মিকে ছাড়বে না আর ও রিতমকে ছাড়বে না। মানে মেন টার্গেট এদের দুটো পরিবারের দুটো আলাদা আলাদা লোকরা করে রেখেছে যে একে ছাড়বে না ওকে ছাড়বে না। ছি 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 ছি, ভাবতে পারছি না।
আচ্ছা, রিমি যদি শ্বশুরবাড়িতে গেলে অশান্তি বেড়ে যায়, তবে না যাওয়াই ভালো। দেখো, অশান্তি সবার বাড়িতে হয়। আজকে এইটি গিয়ে মেয়ে জামাইকে একসাথে বসিয়ে কি হয়েছে তোদের প্রবলেমটা বল তো, বল, বল বাবা বল, যা হয়েছে আয় একসঙ্গে বস। তো ওর মা বাবা থাকবে, রিতমের মা বাবা থাকবে, এদিকে ঝিমির মা বাবা থাকবে। রিতম আর ঝিমির মা বাবা বসে যদি মধ্যস্থ করতে হয়, বড়বাবুও যাবে থানা থেকে, এইদিকে সঙ্গীতার দিদিভাই আছে, বড় যারা এডুকেটেড এবং আইনসম্মত সমস্ত কিছু জ্ঞান যারা রাখে, তারা আইনত দিক থেকে যেগুলো যেগুলো করার এবং পারিবারিক দিক থেকে যেগুলো যেগুলো করার সমস্ত মিশে বলে বসে একটা যদি সমস্যা মেটানো হয়, মিটবে না? কালকে টিপাল রিতমের মাসিকে নোংরা নোংরা কমেন্ট করেছে, যেই কমেন্টগুলোর স্ক্রিনশট আমাদের কাছে এসেছে। নোংরা নোংরা কমেন্ট। আমি তো প্রথমে ভেবেছিলাম ফেক আইডি। মেয়েগুলো সব ঠিক হয়ে গেলে সিরিয়াল তো বন্ধ হয়ে যাবে। এই সবটা এইগুলো ঠিকই বলছো তুমি, ঠিকই বলছো সৌমেন, সৌমেন সুপর্ণা, ঠিকই বলছো। সিরিয়ালগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। এরা কিছুতেই ভদ্র হবে না, কিছুতেই সংসার করবে না। এরা এই সিরিয়ালগুলো দিনের পর দিন, দিনের পর দিন। এই কারণে কালকে ঝিমি কমিউনিটি পোস্ট দিয়েছিল। এই কারণে ঝিমি কাল কমিউনিটি পোস্ট দিয়েছিল যে হ্যাঁ বলো দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ওই ফোনের ওই ফোনটার কাছে রাখা। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। কিছুক্ষণ আগেই আমার কাছে একটা ফোন আসে, একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি আশা করেছিলাম যে ফোনটা হয়তো সত্যি কথা বলতে যখনই প্রথম বললো আমি রিমির পিসি, আমি বিশ্বাস করিনি, কারণ রিমির পিসিকে আজ পর্যন্ত পিকচারে আমি দেখিনি। হঠাৎ করে বলছে আমি রিমি পিসি। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কি রিমি পালের পিসি? বললো হ্যাঁ আমি রিমি পালের পিসি। তো বললো যে দেখুন আমি তো গিয়েছিলাম আনতে, হ্যাঁ আনতে গিয়েছি, মেয়েকে নিয়ে এসেছি, মেয়েকে এইভাবে শ্বশুর বাড়ি করে না, তো বাবার বাড়ি আসে না, কিন্তু আজকে রিমি বলছে আমি বাড়ি যাব না। আমি বললাম তো এটা তো আপনার নয়, এটা তো টিপালের আমাকে বলার কথা ছিল যে কি চাইছে না চাইছে মেয়ে, সেটা তুমি জানাবে আমায়। তো আমি আজকে দুপুরবেলা প্রীতমের মাসি আমায় বললো যে আমাকে পিঙ্কি পাল ফোন করেছিল, যদিও আমি কাল জানি না যে কখন ফোন করেছে, কারণ আমি প্রচন্ড ঘুমিয়েছি, কালকে শরীর খারাপ ছিল। আমি জানি ওরা আমাকে হোয়াটসঅ্যাপ কল করে। আমি রিমিকে একটা ভয়েস নোট দিয়েছিলাম, রিমি আমায় ভয়েস নোটে পাঠিয়েছিল দিদিভাই বাবা কলকাতা গেছে, ফিরে এসে তোমায় ফোন করবে, যদিও আমায় ফোন করেনি আর। তারপরে রিমির কমিউনিটি পোস্ট নিয়ে তোমাদেরকে কালকে রাত্রেবেলা বয়ান দিলাম। তারপরে রাত্রের দিকেও তপন কোনোদিন আমায়, তপনের সাথে আমার যতবার কথা হয়েছে হোয়াটসঅ্যাপ কলেই কথা হয়েছে, এবং প্রত্যেকটা কলও আমার কাছে রেকর্ড আছে, সেভ আছে। ঘটনা হচ্ছে তপনের সাথে আমার বহু কথা হয়েছে, বহুবার কথা হয়েছে। অনেকের চিন্তা ভাবনা আমার প্রতি যেটা নিয়েছিলেন সেটা হচ্ছে যে আমি নাকি ওয়ান সাইডেড কথাবার্তা বলি, অর্থাৎ আমি নাকি একেবারে প্রীতমকেই সহ্য করতে পারি না, প্রীতমের পরিবারটাকে সহ্য করতে পারি না। দেখুন আসল কথাটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা প্রথম দিক থেকে কিন্তু তপনকে যথেষ্ট বলেছি, এবং সেটার পরে কিন্তু তপন যখন লাইভে বসে, লাইভে গিয়ে তার মেয়ের নামে নোংরা নোংরা কথা বলে, তার মেয়ের সিগারেট খাওয়া নিয়ে, মদ খাওয়া নিয়ে, গাঁজা খাওয়া নিয়ে নোংরা নোংরা কথা বলে, সেই রাত্রেবেলাতেই রিমি নাকি কেঁদে আমায় ফোন করেছিল, এবং সেই কাঁদার পর রিমি একটা চিঠি দেয়। তার আগে কিন্তু প্রীতম প্রথম ফোন করেছিল। এই নজরটা আমাদের পড়ছিল, আমরা জানতাম যে আমাদের কাছে আসবেই। তো এখন ঘটনা হচ্ছে রিমি তারপরেই কিন্তু আমি দিয়ে আসি। এই তপনের আমায় বলে আপনি প্রথমে বলে কি আপনি অনেক ধন্যবাদ, আপনি দিয়ে এসেছিলেন অমুক তুসুক, তারপরে দেখছি গলা উঁচু করে অন্য শব্দ অন্য টোনে কথা বলা শুরু করে দিলেন। তা বলে আপনি গলা নামিয়ে কথা বলুন। তো গলা নামিয়ে কথা বলবে না, সঙ্গে সঙ্গে আমাকে বলছে আপনি দিয়ে আসার পর খবর নিয়েছিলেন মেয়েটার কি অত্যাচার হয়েছে, মেয়েটার উপর চরম অত্যাচার হয়েছে, হ্যাঁ এত সাহস আপনার? আমি বলি আপনি ফোনটা রাখুন, আপনার বিরুদ্ধে আমি কেস করবো, কারণ এটা তপন পাল যদি করিয়ে থাকে তো তপন পালকে আমরা ছাড়বো না। তখন উনি বলেন আমরাও কেস করবো। আমি বললাম যা পারেন করে নিয়ে চলুন, রাখুন ফোন বলে আমি ওনার ফোনটা কাটলাম। তপনকে একটা ভয়েস নোট পাঠালাম যে তপন তুই তাহলে তোর বোনকে দিয়ে এই গেমটা খেলছিস, আজকে আমার সামথিং ইজ ফিসি লাগছে। মানে এর মধ্যে কিন্তু রহস্য আরো বাড়লো, কারণ রিমির কমিউনিটি পোস্ট দেখে কিন্তু প্রীতমের প্রতি যাচ্ছে। আর একটা কথা, সামান্য কোথাও রিমি তার যে মনের কষ্টটা কোথাও ব্যক্ত করতে পারছে না,
আজকের পর এটা ক্লিয়ার। তপন পিঙ্কিকে দিয়ে আমায় ফোন করালো না, তপন নিজে আমায় ফোন করলো না, তার বোনকে দিয়ে আমাকে অফেন্সিভ ল্যাঙ্গুয়েজে এবং প্রচন্ড রাগান্বিত ভাবে আমাকে যে কথাগুলো বললো বা বলার চেষ্টা করলো, তপন যদি মনে করে গুন্ডা, ও যদি বিশাল কিছু করতে পারবে, তো তপন তোকে বলে রাখি তুই শুনে না মন দিয়ে, তুই আজকের পর থেকে শুনে রাখ, তোকে ভালোভাবে বুঝিয়ে তোদের পরিবারটাকে এক জায়গায় বসে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা কাউন্সিলিং, তুই সেটা কালকে বুঝতে পেরে গেছিস। তুই যেটা চাইছিলি 10 লাখ টাকা পিঙ্কি পালকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলি, ঠিক আছে, যে তুই 10 লাখ টাকা নিবি তোর মেয়েকে দিয়ে ব্যবসা করাবি, আর আমরা তোর টাকা রোজগার করে দেবার খাজানা। তুই কাল আমায় কি বলছিলি, পরশুদিন, সরি কাল না পরশুদিন কি বলছিলি, যে দিদি তুমি আমায় শিখিয়ে দাও আমায় কি বলতে হবে, তাই তো? তোকে শেখাবার কি আছে? তুই একটা মেয়ের বাবা, তোর উচিত ছিল মেয়েকে ভালো ডাক্তার দেখানো। তোকে তখন আমি বললাম ডাক্তার দেখিয়েছিস? টানা তোকে বলে যাচ্ছি পিঙ্কিকে ডাক্তার দেখানো হয়েছে, এদেরকে সুস্থ করতে হবে, এদেরকে সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিক জীবন দিতে হবে। আজকে রিমির মধ্যে যে কোয়ালিটি আছে বা পিঙ্কি পাল যেটুকু ভিডিও করুক না কেন, তাদের মধ্যে কিছু তো কোয়ালিটি আছে, তাদেরকে যদি মূল স্রোতে ফেরাতেই হয় তাদেরকে আগে ভালো ডাক্তার দেখাতে হবে, কাউন্সিলিং করাতে হবে। সমাজ মাধ্যমে এই কন্ট্রোভার্সিটা দিনের পর দিন কেচ্ছা বিক্রি করে যাচ্ছে। তুই কি বললি? তুই তো নিজের বইয়ের নামে আমাকে কমপ্লেন করলি, আমি চুচড়া থানাতে কমপ্লেন এফআইআর করলাম। পিঙ্কি আছে, তপন পালের নামও কিন্তু ইনক্লুড আছে, আদার্স বলে করা আছে, এবং নিকির নাম আছে, সেখানে একটা এফআইআর করা আছে পিঙ্কি পালের চ্যানেলটা থেকে কন্ট্রোভার্সি হবে বলে। কিন্তু আমি তোর নামটাও পরবর্তী দিনে জুড়ে দিয়েছি। কেন দিয়েছি? আমি জানতাম সামা তোর চ্যানেলটা থেকেও কিন্তু কন্ট্রোভার্সি হবে, ঠিক আছে, তোর চ্যানেলটাও কিন্তু নজরে আছে। এখন ঘটনা হচ্ছে তোদের এই জিনিসগুলো জানার পর তোরা বুঝতে পেরে গেলি যে আমাদেরকে কোথাও বেঁধে ফেলছে। আজকে কোথাও আমার মনে হচ্ছে তপন পাল কি স্বার্থ বা কি কারণে দিদিকে আটকে দিতে চাইলো, এবং আমি জাস্ট দিল্লি বেরিয়ে গেলাম, যেদিন গিয়ে পৌঁছেছি তার পরের দিনই গাড়ি পাঠিয়ে বউকে পাঠিয়ে মেয়েটাকে নিয়ে আসা করালো উইদাউট মাই পারমিশন, উইদাউট মাই কনসার্ন। তারপরে থানা তোকে কি বললো, তোর বউকে বললো, তোর মেয়েকে ডেকে পাঠালো, ওখান থেকে কি বললো, ইমিডিয়েটলি সঙ্গীতা দিকে ফোন করুন। আমি যেহেতু ডালসাকে জানিয়ে তোর মেয়েকে নিয়ে গেছিলাম, ডিএম কে জানিয়ে তোর মেয়েকে পৌঁছে এসেছিলাম, তুই সেটা কি করলি? আজকে তোর তুই যেটা করতে চাইলি বা বোঝাতে চাইলি যে তুই সিদ্ধান্ত নিবি তোর মেয়ের ক্ষেত্রে, কেন? যেটা একটা প্রশাসনের আওতায় চলছে, কেন মেয়েটার ভালো ডাক্তার দেখানো হবে না, কেন মেয়েটাকে এবং পিতনের স্বাভাবিক জীবন তারা ফিরে পেতে পাবে না? এটার মেন, যদি আমি আজকে যদি কাল কাউকে ধরতে পারি, তাহলে তো আজকে মনে হচ্ছে সামাগতা এর মধ্যে তপনের ইনভলভমেন্ট অনেক বেশি। কারণ আজকে পিতনের পরিবারটা যদি আমি কেস দিয়ে আটকেও রাখি, তার মধ্যে আরো অনেকের নাম জড়িত আছে, তার মধ্যে কিন্তু পাল পরিবারেও ইনক্লুড আছে। তারপরে জানার পরেও আমি দুটো পরিবারকে এক জায়গায় নিয়ে বসে যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে তাদের কাউন্সিলিং দরকার, তাদেরকে সুস্থ জীবনে ফেরানোর দরকার। আমার কোথাও মনে হচ্ছে রিমিকে এটিএম কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে। আমরা চাই না রিমি স্বাভাবিক জীবনে ফিরুক, ভালোভাবে আর 5টা ভিডিও বানাক, সুন্দর সুন্দর ভিডিও করুক, কিন্তু তার জন্য যেটা দরকার, তুই তোর পরিবারের শ্বশুর শাশুড়িকে এবং তপন তার নিজের পরিবারের আত্মীয় স্বজন সবটাই কাছে বোঝাচ্ছিল যে ডাইভোর্স করে দিতে হবে এবং ডাইভোর্সের বিনিময়ে 10 লাখ টাকা নিতে হবে। এটা যদি সলিউশন হতো, তাহলে সমাজ মাধ্যমে আবার তোরা ইউটিউব খুলতিস এবং ইউটিউব খুলে নোংরা গান্ডেগি ভরা কথাবার্তা বলতিস, আর আমাদেরকে ভেবে নিয়েছিলি আমরা বোধহয় তোদের বন্ডেড লেবার, যে আমরা তোদের চাকর, তোদের টাকা উদ্ধার করার মেশিন। তাহলে তুই ভুল ভাবছিস, কারণ তাহলে আমি এতগুলো কেস করতাম না, এই কেসের মধ্যে আমি এত ছেলে মেয়েকে ইনভলভ করাতাম না। আজকে যদি মনে করি যে আমার এই ছেলে মেয়েগুলো যতদিন যার লড়ার হাইকোর্ট পর্যন্ত, তোর যত টাকা রোজগার করেছিস তত টাকা কিন্তু আমরা বার করে দিতে পারবো, এইটুকু তোদেরকে চ্যালেঞ্জ দিলাম। তুই চাইছিস না এটাকে মেটাতে, কেন চাইছিস না? সামাও কোথাও তপনের আজকে তার বোনকে দিয়ে ফোন, তার বোনের এতদিন পর্যন্ত আজকে 3 মাসের মধ্যে তার বোনের এতটুকু সিঙ্গেল ওয়ান ফোন কোনোদিন কখনো পাইনি। তার বোন আছে আদৌ আমি জানতাম না। আজকে যখন অনেক লোক পিপালের দিকে আঙুল তুলছিল, তখন আমি তাকে বোঝাবার চেষ্টা করেছি, ভাই ভাই করে বোঝাবার চেষ্টা করেছি। আমার কোথাও মনে হচ্ছে একটা পরিবারকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে আরেকটা পরিবারকে বসিয়ে দুটো পরিবারের একটা ভালো কাউন্সিলিং করিয়ে আজকে সোশ্যাল মিডিয়াটাকে ঠান্ডা করা যাবে। যদিও এরা কিন্তু কন্ট্রোভার্সি করতে পারবে না, সমস্ত চ্যানেলগুলো কিন্তু পুলিশের নজরে আছে, কিন্তু ভিতরের খবরটাও আপনাদের জানানো দরকার আছে বলে আজকে আমরা এটা ক্লিয়ার করতে এসেছি। অনেকের মনে হচ্ছে সঙ্গীতা ম্যাডাম বোধহয় টাকার কাছে বিক্রি হয়ে গেছে, অনেকের মনে হচ্ছে বোধহয় আমি বোধহয় টাকার নেশায় এই কাজ করে যাচ্ছি, মোটেই না। সেটা যদি করার হতো তাহলে এই মামলাটা এতদিন ধরে এই এত দূর পর্যন্ত টেনে নিয়ে এসে আজকে আইনের বাঁধনে বেঁধে একটা পক্ষকে যেমন দমাতে পেরেছি, তেমনি আরেকটা পক্ষকেও কিন্তু আইনের আওতায় ফেলে রেখেছি।
তপনকে বলে রাখলাম, তৈরি থাক, তুই তৈরি থাক, তুই যদি এই নোংরামিটা সমাজে স্প্রেড করিস যে বাবা মেয়ের সম্পর্কের মধ্যে যদি কোথাও কোনো রকম প্রিন্সিপালের ওই বক্তব্যটা, ওই স্ক্রিনশটটা, ওই ভিডিওটাও কিন্তু আমাদের পুলিশের কাছে দেওয়া আছে, তাহলে সেটাই কিন্তু এস্টাবলিশড হয়। এবং লিনিও যেটা বলেছিল সেই বক্তব্যটাও কিন্তু পুলিশের কাছে আছে, সেটাই যদি এস্টাবলিশড হয় তপনেরও কিন্তু জেল যাত্রা আছে, তপনেরও জেল যাত্রা আছে। তাহলে সুতরাং এই পরিবারগুলো কোনো মানুষকে শান্তি দেবে না, এই মানসিকতা নিয়ে যদি চলে তাহলে কিন্তু সাবধান করে দিলাম তাদেরকে। তপনকে বললাম, তুই যত বড় নেতা মন্ত্রী আছে তুই ধরে নে, কিন্তু তুই শাস্তি পাবি। কারণ তুই ভাবিস না যে একটা ছেলে বা একটা পরিবারকে শাস্তি দেওয়া হবে বা একটা মেয়েকে শাস্তি দেওয়া হবে, এক্ষেত্রে তোরও কন্ট্রিবিউশন সমান রয়েছে। তুই আজকে কি করলি, নিজের মানে দুর্বলতা ঢাকতে, মানে নিজে আমাকে ফোন না করে তুই তোর বোনকে দিয়ে আমায় ফোন করালি, তো ফোন করিয়ে তুই বোঝাতে চাইলি যে আমার মেয়ে যাবে না। পিঙ্কি পাল আমাকে ফোন করে কথাটা বলেনি, আর পিঙ্কি পাল বললো আমি পিঙ্কি পালের কথাটা নেবো না, কারণ রিমি ফিরতে চেয়েছিল, রিমির হাতের লেখা আজও আমার কাছে আছে, সে তার শ্বশুর বাড়িতে ফিরতে চেয়েছিল, সে তার বাবার এগেন্সে ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে চিঠি পর্যন্ত করে রেখেছিল, সেটাও কিন্তু আমার কাছে প্রমাণ আছে। তখন তোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু রিমি আমার কাছে চিঠি দিয়েছে। আজকে আমি কিন্তু সেই জায়গাতে এসে দাঁড়ালাম যেটা প্রথম নেমেছিলাম আমরা, যে কোথাও কি তখন তোর প্রতি কি সন্দেহ জাগে যে তুই একটা সৎ বাবা হিসাবে তার মেয়ের উপযুক্ত দায়িত্ব পালন করছিস। আজকে রিমি সোশ্যাল মিডিয়ায় যেভাবে হাত কেটেছিল বা যেভাবে আজকে তার শরীরের কন্ডিশন, যে কোনো সময় মেয়েটা মরে যাবে, তার শরীরের রক্তাল্পতা, তার শরীরের মেন্টাল ডিসঅর্ডার, তার মায়ের মেন্টাল ডিসঅর্ডার, তোর পরিবারটার মধ্যে চলেটা কি যে দুটো পরিবারে এত বড় বড় অসুস্থ রোগী, এদিক দিয়ে প্রীতমেরও কিন্তু মেন্টাল ডিসঅর্ডার আছে এবং তার মায়েরও আছে। এই চারজনকে কাউন্সিলিং এর কথা বলার পরই তুই বুঝতে পারলি যে আমরা তোর টাকা কালেকশন করে দিতে পারবো না, আমরা টাকা কালেকশন করার মেশিন না। আমরা চাই সমাজে এই সোশ্যাল মিডিয়া শান্ত থাকুক এবং রিমি সুস্থ হয়ে নিজের সিদ্ধান্ত নেবে যে সে আদৌ প্রীতমের সঙ্গে থাকবে কি থাকবে না। তুই সিদ্ধান্ত নেবার কে? রিমি 20 বছর বয়স হয়ে গেছে, রিমি যথেষ্ট অ্যাডাল্ট। আজকে রিমি কেন তার সিদ্ধান্ত নিতে পারবে না? আজকে আমরা চাইছি, তপনকে এই ওপেন বার্তা দিলাম, যদি তপন শুনে থাকিস কোথাও, তৈরি থাক, কোন কর আমায় করে বসার ব্যবস্থাটা কর, যেটা আমি করতে চেয়েছি দুটো পক্ষকে নিয়ে। কাউন্সিলিং এর জন্য আজকে হংকং থেকে ফোন এসেছে, মানে সেই ভদ্রমহিলা ডাক্তার, তিনি আমাকে ডাক্তারের রেফারেন্স দিয়েছেন এবং ডাক্তারদের সাথে আমাদের কথা হয়েছে, কাউন্সিলিং করাবার ব্যবস্থা হয়েছে। তোদের 1 পয়সা খরচা হবে না, কিন্তু তোরা কেন কাউন্সিলিং গুলো করাবি না? কেন তোরা সুস্থ হবি না? মধ্যযুগীয় বর্বরতা যে পরিবারগুলো থাকে, সেই মধ্যযুগীয় পরিবারগুলো আজকে চাইল্ড ম্যারেজ দেখাচ্ছে, আজকে সুসাইডাল অ্যাটেম্প প্রমোট হচ্ছে, সমস্ত গুলো যখন তখন হুমকি, আমি ঝুলে পড়বো, খুলে যাবো, মরে যাবো, মানে সারাক্ষণ চলছে। মানে আমরা ল অ্যাবান্ডেন্ট সিটিজেন হয়ে আমরা আজকে কি করছি, সমাজ মাধ্যমে কি বার্তা দিচ্ছি? কেন আমরা ভালো ভালো ভিডিও কেন প্রীতম লিমির কাছ থেকে পেতে পারবো না? কেন এই কন্ট্রোভার্সির নাম করে এই ছেলে মেয়ের ট্যালেন্ট গুলো নষ্ট হয়ে যাবে সমাজে? কেন কন্টিনিউয়াসলি কন্ট্রোভার্সি করতে বসে যাবে? তোর মতো তুই বাবা হয়ে কন্ট্রোভার্সি খুলে বসে যাচ্ছিস, কে সাহস দিয়েছে? তুই যেদিন গেল সেদিন রাত্রেবেলায় তুই লাইভ করলি কিসের জন্য? ওই লিমিকে দেখাবার জন্য, নিজের ভিউজ কামাবার জন্য? এইগুলো কিন্তু সমস্ত গুলো কিন্তু আমাদের কাছে ফিসি লাগছে, সামথিং ইজ গোয়িং রং। যার জন্যই কিন্তু অনেকে যারা ভেবে নিয়েছিলেন, এতদিন আমাদেরকে ভাবছিলেন আমরা ওটা একটা পরিবারকে দেখাচ্ছিলাম, রিমির কন্ডিশনটা বোঝার চেষ্টা করবেন সবাই। রিমির কন্ডিশনটা কেউ বুঝতে পারছেন না, তাকে সে আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো ফল্ট থাকে। আমরা প্রত্যেকে না প্রত্যেকে প্রচন্ড রেগে যাই, প্রচন্ড কাঁদি, প্রচন্ড ইমোশনাল, প্রচন্ড আমরা আমাদের মধ্যে কিছু না কিছু মেন্টাল ডিসঅর্ডার প্রত্যেকের মধ্যে আছে। প্রত্যেকের মধ্যে মাথায় কেউ প্রচন্ড পরিমাণে ভয় পায়, নার্ভের প্রবলেম থাকে, রিমির মধ্যে নার্ভের প্রবলেম আছে, প্লাস ডিসঅর্ডার যেটা আছে। তো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটাকে যদি কন্ট্রোল করতে হয় এবং রিমি প্রীতমকে যদি ঠিক করে সোশ্যাল মাধ্যমে ফেরাতে হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হয়েছিল, যে কেস দিয়ে আটকে রাখতে হয়েছিল, এবং সেই কেসগুলো আরো গভীরতরে যাবে, আরো গভীর হবে এবং আরো জটিল হবে। দুটো পরিবারকে বলছি এখনো সময় আছে, হাত মিলিয়ে বসে অন্তত এটা সলিউশন করে, পরবর্তী দিনে যদি দেখা যায় হ্যাঁ ডাইভোর্স হচ্ছে, সম্পর্ক থাকছে না, সেটা অন্য জিনিস, কিন্তু ওয়াইটির মানুষকে, যারা আজকে হাজার হাজার মানুষ যারা দেখছেন, যারা আজকে এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছেন, তারা আজকে কি ভাববেন? তারা ভাববেন যে এই কেসটা করতে এসে পুলিশ প্রশাসন সকলে ব্যর্থ হয়ে গেল। মোটেই না, পুলিশ এখনো তো কাজই শুরু করেনি, পুলিশের কাজ তো ভোটের পর শুরু হবে, আরো কঠিন কাজ হবে। তোরা কিচ্ছু বুঝতে পারছিস না, তখন তোরা গভীর জলে পড়তে চলেছিস। তুই ভাবিস না যে রিমিকে এটিএম কার্ড হিসাবে ব্যবহার করে শুধু দেখিয়ে
এইভাবে সমাজ মাধ্যমে খারাপ বার্তা ছড়ানো যাবে, মোটেই যাবে না। তো আমার একটাই, আজকে আমি দেখবো, অপেক্ষা করবো তপন ফোন করে কি করে না, এবং তপন পরিবার যদি রেডি থাকে প্রীতমের পরিবারটাকে নিয়ে বসে একত্রিত ভাবে এদের কাউন্সিলিং করিয়ে দুটো পরিবারকে সোশ্যাল মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে প্রত্যেকেই কন্ট্রোভার্সিটাকে এন্ড করিয়ে এবং একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা আমরা চালাবো। এখনো আমরা সেটা চাই। অনেকে ভাবছিলেন সঙ্গীতা চক্রবর্তী এর মধ্যে ইন্টারেস্ট কি, হ্যাঁ এটাই ইন্টারেস্ট, যে সমাজ মাধ্যমে আজকে প্রত্যেকে চাইছে এই সব চ্যানেলগুলো বন্ধ হয়ে যাক। আমার সেটাই টার্গেট, যে যদি এরা না শুধরায় তাহলে এদের চ্যানেলগুলো প্রত্যেকেরই বন্ধ করে দেবো, এবং হাইকোর্টে নেক্সট সপ্তাহে 9 তারিখে কোর্ট খোলার পরেই মামলাটা নিয়ে গিয়ে আমরা হাইকোর্টে ফেলবো, এবং সাথে সাথে অনেকগুলো এফআইআরও লজ হয়ে যাবে এবং এরা গ্রেপ্তারও হয়ে যাবে, প্রত্যেকেরই অ্যারেস্ট হয়ে যাবে। কারণ যেহেতু চাইল্ড ম্যারেজ আছে, তারপর সুসাইডাল অ্যাটেম্প প্রমোট আছে, প্রত্যেকের আলাদা আলাদা এফআইআর সেকশন আছে এবং প্রচন্ড চরমে চরমে ধারা আছে, এর মধ্যে অনেক লোক যুক্ত আছে যারা আজকে অনেকে ভাবছিলেন, সঙ্গীতা আমাকে হাজার প্রশ্ন করছিলেন, ভাবছিলেন আমি হয়তো কোথাও বায়াস আছি, কোথাও মনে হচ্ছিল যে আমি বোধহয় কোথাও পয়সার নেশায় কাজ করছি। অনেক কথা আপনারা বলেছেন, প্রত্যেকটা কথাই আমার কাছে এসছে। আজকে আপনাদের জানাচ্ছি, আপনাদেরকে প্রথম দিনে হাত জোর করে বলেছিলাম আপনারাও আসুন, এটার মধ্যে সামিল হন এবং এই সমস্ত পরিবারগুলোকে ঠিক পথে ফেরাবার দায়িত্ব আপনাদের। কিন্তু এই পরিবারগুলোকে এক ধরনের লোকের এক ধরনের মদত দিচ্ছিল, এই পরিবারটাকে এক ধরনের মদত দিচ্ছে, এবং তপন পাল কিন্তু মেন কালপ্রিটের ভূমিকাও পালন করছে। এই দিক থেকে বিশেষ করে মেয়েটা অনেকটা হলেও তার পরিবারের লোকেরা কিন্তু আমাদেরকে কোঅপারেশন দিচ্ছে, আমি তাদের কাছ থেকে চরম কোঅপারেশন পাচ্ছি। তো সুতরাং প্রত্যেককে বলবো, বিশাল এখন আর কোনো বক্তব্য নেই আমাদের, তা সে নিজে অনেকটা কিন্তু বুঝতেও শিখছে এবং ধীরে ধীরে কিন্তু সে এগিয়েও যাচ্ছে। তাকেও আমি বলেছি যে তুমি কিন্তু এর মধ্যে যত ডুববে তত ডুবে যাবে, নিজের বাবা মাকে নিয়ে অতল গহ্বরে হারিয়ে যাবে, শুধু শুধু কোনো লাভ হবে না। তোমাকে যারা টেনেছিল, তোমাকে যারা ডেকে নিয়ে এসেছিল, তাদেরকে তুমি বোঝাও, তুমি তাদেরকে কাছ থেকে সরে যাও। সেও কিন্তু তখনও পর্যন্ত কিন্তু বলেছিল, এবং যখন সরেনি তার জন্য তার বিরুদ্ধেও কিন্তু কমপ্লেন আছে। আপনারা অনেকেই বুঝতে পারছেন, অনেকের চ্যানেল আস্তে আস্তে ধীরে ধীরে অফ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আরো যখনই তারা চ্যানেল খুলবে এবং বলবে, সঙ্গে সঙ্গে সেকেন্ড এফআইআর স্টার্ট হবে, গ্রেপ্তার হবে সেই থানার মারফত দিয়ে। কারণ সেই সেই জিনিসগুলো আমরা সমস্ত 91 এর কমপ্লাই করে রেখে দিয়েছি অলরেডি। আর এই কেস অনেক দূর পর্যন্ত যাবে যদি এটাকে না থামানো যায় অবিলম্বে। আর তপন যদি ভেবে থাকে নিজেকে অত্যন্ত স্মার্ট এবং চালাক চতুর, তাহলে তপনকে বলবো তুই সাবধান হয়ে যা। তোর নামে সমাজে যেটা আমরা বুঝতে পারছিলাম না এতদিন, এবার কোথাও হচ্ছে, কেন তুই রিমিকে এবং পিঙ্কিকে ডাক্তার দেখাবার কথা বললেই তুই তোর শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিস কেন? তুই শাশুড়িকে এগিয়ে দিচ্ছিস কেন? কি কারণে? ডাক্তার দেখালো খারাপ, তাদেরকে কেন ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিস না? আমাকে আগে সেটার উত্তর দিতে হবে তোকে, তবেই তুই সমাজে ক্লিন চিট পাবি আর সমাজে তোকে ভালোভাবে নেবে। তাহলে তোর বাড়িতে কি এমন চলে যে রিমি হঠাৎ করে এত বাবার প্রতি আসক্ত হয়ে ওই বাড়িতে ফেরার জন্য চেষ্টা করলো? তোর নিজের মুখে বক্তব্য ছিল মেয়ে মদ খায়, মেয়ে সিগারেট খায়, সবই বলেছিলি তুই। সেই ভিডিও আমাদের, অডিও আমাদের কাছে আছে, ভিডিও আমাদের কাছে আছে, দুটোই আমার কাছে আছে। কিন্তু তুই কি কখনো এগিয়ে এসে সেগুলো ছাড়াবার চেষ্টা করেছিলি? যদিও আজকালকার দিনে মদ, গাঁজা, সিগারেট, বিড়ি, গাঁজাটা হচ্ছে চরম ভয়ঙ্কর, এগুলো খাওয়াটা এখনকার দিনে ফ্যাশন হয়ে গেছে, নিজেদেরকে দেখানোর জন্য, শো অফ করার জন্য, নিজেদেরকে সেলিব্রিটি ভাবার জন্য। তোকে আমি কি বললাম? এদেরকে কি বোঝালাম যে তোরা সেলিব্রিটি নোস, এখনো সেলিব্রিটি হতে পারিস নি। তার কারণ তোরা সমাজে আইন ভেঙে রেখে দিয়েছিস, এখনো ক্রিমিনাল। এবং এখান থেকে ক্লিন চিট পেতে গেলে জেল খেটে ক্লিন চিট নিয়ে ওই সঞ্জয় দত্তের মতো, তাহলে তোরা তৈরি থাক, ওই ক্লিন চিট নিয়ে তবে সেলিব্রিটি হবি। সলমান খানকে জেলে যেতে হয়েছিল আইন ভাঙার জন্য। তো সেলিব্রিটিরা যদি আইন ভাঙে তাদেরকে জেলে যেতে হয় এবং পরবর্তী দিনে তাদেরকে ট্রিটমেন্ট করেই সমাজ মাধ্যমে ফিরে আসতে হয়। সেটা যদি এরা বুঝতে না পারে, এই গন্ডগি ছড়ায়, আমরা তো গন্ডগি ছড়াতে দেবো না, কারণ অ্যাকাউন্ট হোল্ড আছে। এরপরে পুলিশ প্রশাসন সেকেন্ড স্টেপে এগিয়ে যাবে। তখন যদি ফোন করে অবিলম্বে যদি এই ব্যবস্থা না নেয় তাহলে, এবং পিঙ্কিও যদি ফোন করে না ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু আমরা রিমির ওপরে যে অত্যাচার হচ্ছে এবং রিমিকে যেভাবে না তার বাবার বাড়ি না তার শ্বশুর বাড়ি কোন লোক তাকে যে সাপোর্টটা দিচ্ছে না, এবং পিতানো এগিয়ে আসছে না, দুজনে মিলে এগিয়ে এসে ডাক্তার দেখে মেন্টাল সুস্থতা নিয়ে দুজনে ভালো ভালো ভিডিও করুক, রিলস করুক, দুজন যার যখন মনে হবে কেউ বাবার বাড়ি যাবে, কেউ শ্বশুর বাড়ি যাবে, সমস্ত জিনিসগুলো একত্রিত করেই আমরা এটা এন্ড করতে চাইছিলাম। তখন ভাবছিল আমরা বোধহয় টাকা ইনকাম করে দেবো তপনের, মানে অর্থাৎ ডিভোর্স করিয়ে দেবো, আর রিমি দুদিন পর আবার হাত কাটবে, গলায় সুসাইড করবে। রিমির যে হাতগুলোর অবস্থা, আজকে যদি একটুখানি কেটে না রিমি মরে যাবে। তাহলে রিমিকে বাঁচানোর জন্য প্রত্যেকে আমাদের পাশে আসুন, সাথে থাকুন,
ডেফিনেটলি আমরা একটা সলিউশনে যাব। এর মধ্যে পুলিশ প্রশাসন আছে, যেহেতু ভোটের কাউন্টিং আছে 4 তারিখে, যার জন্য আমরা পুলিশ প্রশাসনকে ইনভলভ করেছি। ওয়াইটিকে শান্ত করার দায়িত্ব আপনাদের, এবং প্রত্যেকে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর যা যা যেখানে আপনাদের মনে হবে, যা যা প্রশ্ন করার, যা যেখানে মনে হবে যে এই জায়গাটা ভুল, এই জায়গাটা ঠিক, সেই জায়গাটাতে আপনারা আমাদেরকে এগিয়ে দেবেন এবং আমাদেরকে সাজেশন দেবেন। ডেফিনেটলি আপনাদের প্রত্যেকের সাজেশন আমরা নিচ্ছি, কিন্তু আপনারা দুটো পরিবারকে বোঝাবার জন্য প্রত্যেকের কাছে আমার বক্তব্য, আপনারা দুটো পরিবারকে বুঝিয়ে এক জায়গায় যাতে বসে, সেই বার্তাটা প্রত্যেকে দিন, প্রত্যেকের চ্যানেল থেকে দিন, যাতে দুটো পরিবারই বসে এবং বসে পুলিশ প্রশাসনের সামনে একটা সঠিক সিদ্ধান্তের পথে এগিয়ে যায়। এবং কাউন্সিলিং করানোর দায়িত্ব আমাদের, এবং তাদেরকে ভালোভাবে ভালো ভিডিও নামানোর জন্য যা করণীয় তারা যেন সেগুলো করে। এটা আমি প্রীতমকে বলেওছিলাম, এখনো বলছি। এবং আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে যেন একটা ভালো বাতাবরণ তৈরি করে এই কাজটা শেষ করার ব্যবস্থা করবেন। আর ভোটের রেজাল্ট কাউন্ট হয়ে গেলেই আমাদের তারপরেই এদের পরিবারগুলোকে নিয়ে বসার পরিকল্পনা থাকলো। এখনো পর্যন্ত সুযোগটা থাকলো, তখন যদি ফোন করে, আর তখন যদি ফোন না করে, তাহলে আমাদের পরবর্তী প্রসিডিওর, আমরা কিন্তু এই এফআইআর গুলো তপনের আছে, পিঙ্কি পালেরও নাম আছে, তাদের প্রত্যেকে যা সোশ্যাল মাধ্যমে যা যা তাদের সাজা আছে, আরো 4টে এফআইআর আছে পরপর, সেই 4টে এফআইআর এ তপনের নামও আছে, পিঙ্কি পালের নামও আছে, তাদের নামও কিন্তু অ্যাড হবে এবং যুক্ত হবে। এবং প্রত্যেকে যুক্ত হয়ে এর মধ্যে সবাই মোটামুটি এক একটা ধারায় ঘুরে বেড়াবে। এবং জেল খাটার তো প্রবিধান আছে, এবং 3 মাসের আগে তো বেল পাওয়ার জায়গা নেই, এমন এমন কেস আছে, আপনাদেরকে তো খুলে বলতেও পারছি না যে 3 মাস হয়তো দেখা যাবে জেলেই কাটাতে হলে, কোথাও হাইকোর্ট গিয়েও বেল পাচ্ছে না, লুকিয়ে বেড়াতে হবে, পালিয়ে বেড়াতে হবে, এমন এমন ঘটনা ঘটিয়ে রেখেছে এই চ্যানেলগুলোর মারফত। তো সুতরাং এরা অনেকে বুঝতে পারছে না যে আমরা কি আইন ভেঙেছি, কারণ এরা মধ্যযুগে বাস করে, সেই মধ্যযুগীয় বর্বরতা গুলো শো করেছে। এরা কিছুই বুঝতে পারেনি, এদেরকে শিক্ষা দিলে এরা শিক্ষা নেয় না। দুটো পরিবার কিছুই বোঝে না যে কোনটা ভালো, কোনটা ঠিক, কোনটা আইন ভাঙা, কোনটা আইন ভাঙা না। আজকে আপনারা ভিডিও করেন, প্রত্যেকে কিন্তু একটা জায়গা রেখেই ভিডিও করেন, হয়তো আপনারা সেটা দেখা না, আপনাদের সেই ভাবেই নিজেদেরকে আটকে রেখে ভিডিও করতে হয়, কিন্তু এরা সেগুলো কিচ্ছু বোঝেনি, দিনের পর দিন দেখিয়ে গেছে, এবং সেগুলো থেকে এরা বেরিয়ে আসতে পারছে না। এবং বেরিয়ে আসার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, দুটো পরিবারকেই কাউন্সিলিং করে সঠিক পথে আনা যায়, সেই চেষ্টা আমরা এখনো চালাবো। এর মধ্যে কখনো আপনারা ভাববেন না যে আমরা কোনো টাকার উদ্দেশ্যে বা কোনো নেশায় মত্ত হয়ে কাজ করছি। প্রথম দিকে আপনাদের কাছে আমরা হাত জোর করে অনুরোধ করেছিলাম, আপনারা আসুন, আমাদের সাথে যুক্ত হন। এই যে কজন এসেছিল তাদের প্রত্যেকে দিয়ে আমরা সেই কাজটা করিয়েছি, সাথে আরো মানুষ এসে পরবর্তী দিনে যুক্ত হয়েছে, আমাদের একটা বড় গ্রুপ আমরা তৈরি করতে পেরেছি। সুতরাং আপনাদেরকেও চাইবো, আপনারাও এগিয়ে আসুন, হাত বাড়ান। বার্তা রইলো, রিমিকে তার ট্যালেন্টটা দেখার জন্য হংকং থেকে ডাক্তার সাজেস্ট করছেন, কলকাতায় কোন ডাক্তারকে দেখানো হবে, কাউন্সিলিং এর জন্য তারা ব্যবস্থা করছেন। প্রত্যেকে, প্রীতমকে কোথায় দেখানো হবে তার ব্যবস্থা করেছেন, প্রত্যেকে ব্যবস্থা করেছেন। আপনারা প্রত্যেকে একত্রিত হন এবং প্রত্যেককে বোঝান যে এটাই সলিউশন। আদারওয়াইজ না হলে কিন্তু এরা স্বাভাবিক জীবনে যদি না ফিরে, এদের জীবনগুলো এই ছোট বয়সে নষ্ট হয়ে যাবে, আরো নষ্ট হয়ে যাবে। এদের অ্যাকাউন্ট গুলো এই দীর্ঘদিন ধরে না করার জন্য, ভিডিও না করার জন্য রিচ কমে যাবে, আস্তে আস্তে এরাই হারিয়ে যাবে। যদি এখনো পর্যন্ত অনেক সুযোগ আছে, সময় আছে, ভোট হয়ে যাচ্ছে, ভোটের কাউন্টিং হয়ে যাচ্ছে, এরপরে বসে সমস্ত সলিউশন আপনাদের সামনে আমি রাখলাম। এরপরে যদি এরা না নেয়, তাহলে কিন্তু আপনারা আমাকে দোষ দিতে পারবেন না দিদি কেন আপনি হাইকোর্টে গেলেন, এবং এদের মামলাগুলো দিয়ে এদেরকে আবার আরো বেশি করে আপনি মানে একটা চ্যানেল বন্ধ হলো, তারপরে কেস কাছারিতে এরা জর্জরিত হলো, আমাকে আপনারা দোষারোপ করতে পারবেন না। কারণ আমার কাজ, আমি বারবার বার্তা দিয়ে গেছি, একটানা বার্তা দিয়ে গেছি, আমার বার্তা আপনারা বুঝতে পারেননি। সামাও কোথাও আপনাদের মনে হচ্ছিল আমি কোথাও বায়াসড আছি, মোটেই না। আমি তপন পালকে বুঝিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কোথাও ডাউটটা আস্তে আস্তে হতে কালকের পর থেকে ডাউটটা চরম লেভেলে গেছে। কারণ যখনই বসার কথাটা এসে দাঁড়ালো, তখনই তপন পালের একটা অন্য রিয়াকশন, এবং তপন পাল যেখান থেকে পয়সার চিন্তা ভাবনা করছে, এবং পিঙ্কিকে দিয়ে একটা স্ট্যাটাস মেনটেন করে দিচ্ছে। এবং আমি দিল্লি চলে যাওয়ার পরে দিল্লিকে বার করে নিয়ে চলে আসার পিছনে আমি বহু কিছু চক্রান্ত দেখতে পাচ্ছি এই তপন পালের, এবং সম্পূর্ণটা আমার অগোচরে করা হলো। যেই আমি দিল্লি বেরিয়ে গেলাম, তারপরেই এই চক্রান্ত হলো। এবং চক্রান্ত হওয়ার পিছনে কিন্তু, না হলে কিন্তু আমি আটকে দিতে পারতাম আমি থাকলে, কিন্তু আমি চলে যাওয়ার পরেই এই ঘটনাগুলো ঘটলো। এবং তখন তখনও বলছে, যখন পিঙ্কি পৌঁছে গেছে তখনও বলছে আমি তো জানি না দিদি, ওরা গেছে আনতে, এবং গাড়ি ভাড়া করে তার বোনকে পাঠিয়েছে, তার বোন আজকে আমায় সেটা জানালো। তাহলে কত বড় মিথ্যাবাদী তপন পাল। আজ থেকে বিশ্বাসের জায়গা থেকে পুরো হেঁটে গেল তপন পাল, এবং তপন পালও আমাদের সন্দেহের তালিকায় এসে যুক্ত হলো। একদমই। আর বারবার সবাই বলছে যে কৃষ্ণনগরের ওই কাবলিও এই সঙ্গে, এই চক্রান্তের সঙ্গে জড়িত আছে। হ্যাঁ,
এসো তখন না, কেউ যুক্ত থাকলেও তাতে আমার কিছু আসে যায় না। কাবলি নিজেই আগে ঠিক করে চেম্বার খুলে বসে কাজটা করি, তো নিজেই 50 জায়গা চেঞ্জ করে বেড়ায় ভাড়া বাড়িতে, আমি কতগুলো কেস, আগে সেটা করি। আমরা কিন্তু বারবার টিপালকে এই সন্ধ্যের তালিকা থেকে সরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সন্ধ্যের তালিকায় চলেই আসলো, তাই না দিদিভাই? একদম একদম একদম। এবং আমরা আমি বলো, আমরা চাইবো এখনো পর্যন্ত ওয়েট করব তপন পাল কতটা আমাদেরকে কোঅপারেট সাপোর্ট দেবে, করবে এবং সাপোর্ট দেবে, তার উপরে আমাদের ফার্দার প্রসিডিওর চলবে। আর যদি দেখা যায় তপন পাল সাপোর্ট করছে না, তো আমাদের আইনি প্রসিডিওর অনুযায়ী যা যা করণীয় সেগুলোই হবে। চ্যানেল মিডিয়া সব কটা চ্যানেল, ঠিক আছে? সোনার লাইভে যাবো, সোনা আমাকে এইটাকে করে যাচ্ছে, সোনার লাইভটা একটু নিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা শুনতে পেয়েছো, আমরা কিন্তু সন্ধ্যের তালিকা থেকে এই টি কাকুকে সরিয়ে রেখেছিলাম, কিন্তু টি কাকু এমন মানে ইনি পয়সা খরচ করে ট্রিটমেন্ট করবে না, কিন্তু মেয়ের শ্বশুরবাড়ি থেকে পয়সা নিয়ে এসে সেই টাকায় উনি অ্যাশ করবেন। তারপরে প্ল্যানটা দেখো, প্ল্যানিংটা দেখো। আমরা বারবার বলেছি 3টে ফ্যামিলির জন্যে যেন শাস্তি বিশেষ করে পিপাল ফ্যামিলি, একদম ঠিক বলেছে, একদম বিশেষ করে পি মানে 2 পি, এক রিতম আর এক পিঙ্কি, এই দুজনার দুটো ফ্যামিলির শাস্তি একদম অবশ্যই দরকার। আর কিন্তু ওইদিকে ফ্যাশানির মা, যে ফ্যাশানির মা আছে, সে কিন্তু ওর মেয়ে যতই নোংরামি করুক, ওরা কিন্তু এই দিকে মোটেই মেয়েকে সাপোর্ট করছে না। কিন্তু এই টিআরপি পাওয়ার জন্যে এরা যে এতটা নিচে নেমে যাবে, এরা যে এতটা নোংরা খেলা খেলবে, আমরা ভাবতে পারিনি। বিশ্বাস করো, আমরা ভাবতে পারিনি। আমরা বারবার বলেছি, বারবার, যে এই নোংরামিটা বন্ধ করো, এই নোংরামিটা বন্ধ করো। বিশ্বাস করবে না, আমরা ভিডিও চাই না আমরা ভিডিও করতে। আমি কিন্তু কত সময় থাকে ওরা চুপচাপ থাকলে আমরা কিন্তু আমি এই চ্যানেলে কোনো ভিডিও দিই না। যখন দেখি ওরা নোংরামি বাড়িয়ে দিচ্ছে, তখন অটোমেটিক আবার আসতে হয়। পাল কাকু মেসেজ করেছে, দেখো কোথায় পাল কাকু কোথায় মেসেজ করেছে, এই তো আবার আপনাদের ব্যবস্থা আমি নেব। আচ্ছা আসো, দেখি আপনি কি ব্যবস্থা নেন। তা ভালোই তো, আপনি ব্যবস্থা নেন। দাঁড়াও আগে দেখে নি এটা আসল না নকল, কারণ ইনাদের আবার অনেক ফেক আইডি আছে। আগে চেক করে নি, মানুষ সম্বন্ধে বলার আগে একটু চেক করে নেওয়া উচিত। এই তোমরা একটু চেক করো তো, ওটা আসল আইডি না নকল, একটু চেক করো তাড়াতাড়ি চেক করো। অনেক সহ্য করেছি, আর করব না। আচ্ছা, আর সহ্য করবেন কেন? আপনি মেয়ে নিয়ে কি খেলা করছেন সত্যিকার বলুন তো। প্লিজ সীমা, দীপি পালের কমেন্ট দেখো। আসল আইডি, আচ্ছা আচ্ছা, তাহলে কি বলতে চাইছেন একটু বলুন তো দাদা, শুনি। আপনি কি চাইছেন? আপনারা কি চাইছেন? মেয়েটার লাইফ নিয়ে খেলতে? আপনি মেয়েটার লাইফ নিয়ে খেলতে চাইছেন? কি চাইছেন? কি ব্যবস্থা নেবেন? আপনি কি চাইছেন? কেন আপনার এগেনস্টে এত মানুষ দাঁড়িয়ে থাকবে? কেন আপনার পাশে দাঁড়িয়ে কি বলেন তো? আপনার জন্য আমরা কি করিনি? প্রত্যেকটা মুহূর্ত আপনাকে সাপোর্ট দিয়েছি যে না পিঙ্কি ভুল করছে, পিঙ্কিকে ফোন করে দেখবেন। পিঙ্কি তো কল রেকর্ড করে অভ্যাস আছে, পিঙ্কিকে ফোন করে বারবার বলেছি দেখো যা হয়েছে মিটিয়ে নাও, তোমাদের স্বামী স্ত্রীর সংসার, মেয়ের সংসারের দিকে এখন ফোকাস করো। তোমার বউ অনেক কথা বলেছে, আমরা তাও ওগুলোকে বলি না, বাদ দাও, স্বামী স্ত্রী মিল করো, সংসারটা সুখের করো।
আপনি আমার সঙ্গে কথা বলেননি? বলেননি আপনার মেয়ে, আপনার বউ বা ইয়ের সংসার সম্বন্ধে? কি বলছেন আপনি? কি চাইছেন কি? আপনি নিজে নোংরা মহিলা। তা আপনি কি ভদ্র মহিলা? আপনি ভদ্র পুরুষ? নিজে নোংরা মহিলা মানে? আপনার অবস্থা কিন্তু কেরোসিন, ধরে রাখেন। নিজে নোংরা মহিলা। আপনি কি নোংরা দেখেছেন? আর কি ক্যামেরা খুলে আমরা কি নোংরামি করেছি? কি দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? ওই পাল কাকু আপনার হাবলি বাবলি কাবলিকে খুব ভালো লাগে, তাই না? একদম হাবলি কাবলি বাবলিতেই ওনাকে বেশি ভালো লাগে। হ্যাঁ, টিপালের সাথে বিন্দু মাসির যোগ আছে একদম। এবং আমি শুনেছি উনি ঘুম থেকে উঠে নাকি কার বাড়ি গিয়ে চা খেতে যায়। ছি 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 ছি, আপনার লজ্জা করছে না? লজ্জা করছে না দিদি? টিপালের ওটা হয়তো ফেক আইডি। ফেক আইডি মনে হচ্ছে দিদি। তোমরা বলে আসল আইডি দেখে আসো, দেখে নাও তো টিপালের সাথে বিন্দুবাসীর সম্পর্ক যে ফেক আইডি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওই জন্য সীমাদি পাল ফ্যামিলিটা ভালো কথার মানুষ নয়। এদেরকে সোজা করতে সঙ্গীতা ম্যাডাম পারবে একদম। ফেক আইডি, ফেক আইডি, ও আচ্ছা 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 আচ্ছা, ফেক আইডি সঙ্গীতা চক্রবর্তী। ফেক আইডি সীমাদি, দেখ ফেক আইডি নিয়ে এসছে, আবার কিছু মানুষ লেখে রিয়েল আইডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেক আইডি বলুন, আরে রিয়েল আমি ধর। সীমাদি ফেক আইডি শান্ত একদম। না এমনিও আমি টি পালকে বলতে চাই আপনার আসল উদ্দেশ্যটা কি? আপনি কেন মেয়েকে সংসার করতে দিতে চাইছেন না? কিসের? কেন? কি আসল আপনার উদ্দেশ্য? আপনি মেয়েটাকে নিয়ে এসেছেন মেয়েটার ডাক্তার দেখানো, কাউন্সিলিং করানো। মেয়েটাকে নিয়ে গিয়ে মেয়েটার প্রপার ট্রিটমেন্ট কেন করাচ্ছেন না? কিসের আপনাদের এখানে কি কি এমন ইয়ে হচ্ছে যে আপনি ট্রিটমেন্ট করাতে চাইছেন না? পাল কাকু যদি মিটমাট করতে না চায় তাহলে সবাই বুঝে নাও পাল কাকু হয়তো সত্যি রিমিকে ভোগ করতে চাইছে। এখন তো এটাই আমাদের সন্দেহের তালিকায় আসছে, আমরা বলছি না। দেখো এখানটায় এত ভিউয়ার্স, তোমরাই লিখছো, তোমাদের কি সত্যিকারের সন্দেহ আসছে কি না বলো? কমেন্ট ডিলিট করলো। তোমরা বলো যে তোমাদের সত্যিকারের এই বিষয়টা সন্দেহ আসছে কি আসছে না, যে কেন কাকু টি কাকু আমাদের রিমির সংসারটা করতে দিতে চায় না? কেন? কি কারণে? কি কারণে? আজ আর কত ব্যবস্থা করবেন কাকু, নিজেদের দেখুন এবার একদম। টিপালের মোলেস্ট, টিপাল মলেস্ট করেছে মনে হয়। আমারও মনে হয় ও মনে হয় মলেস্ট করেছে নয়, করছেও, এখনও করছে। সত্যি দিয়ে আমাদের তো এখন এটাই মনে হচ্ছে বাপ ভালো, বাপ ভালো না, মেয়েকে পেতে চায়। একদম। রিমি কোথায়? রিমি এখনো বাপের বাড়িতে আছে। রিমি যতদিন তপন কাকুর সাথে কথা বলেনি ততদিন কিন্তু সত্যিকারের এই কমেন্টটা তখনও আসছিল। কি তপন কাকুর যতদিন তপন কাকুর সঙ্গে রিমির কথা হয়নি ততদিন কিন্তু রিমি কষ্ট সহ্য করে হলেও ওর শ্বশুর বাড়িতে ছিল। যে কোনো প্রকারে ও বারবার বলছিল আমার সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে, বলছে এত কষ্ট সহ্য করছি এমনি না, না না না, আমি আর আমার শ্বশুরবাড়ি ছেড়ে যাব না, না আমি শ্বশুরবাড়ির সংসার করে দেখাবো। সত্যি দিয়ে আমাদের তো এখন এটাই মনে হচ্ছে সংসারটা কিন্তু যেই টিকাকু লিখলো খেলা ভুলে যায়নি, খেলা ছেড়ে দিয়েছি কিন্তু খেলতে ভুলিনি। তার মানে কি খেলা, কি খেলা করতে চাইছে? অমনি রাতারাতি দেখি মেয়ে কেঁদে মেদে বাবা বাবা বাবা। তারপর আমরা পি কাকিমার সাথে যতবার কথা বলেছি ততবার বলছে বাবা মেয়ের সাথে কথা বলছে, বাবা মেয়ের সাথে কথা বলছে, মেয়ে ওর বাবার সাথে কথা বলছে, মেয়ে ওর বাবার সাথে কথা বলছে। বাপের চোখ বলে দেয় শয়তান লোক।
মা মেয়ের এই কথা বলছে, মা মেয়ের এই কথা বলছে উনি মলেস্ট করেছে, তাহলে হ্যাঁ। আচ্ছা, রিয়েল আইডি এটা, আপনি কি লাইভ করে যে রিয়েল আইডি ফেক আইডি বোঝেন না? এটা রিয়েল আইডি না, এটা রিয়েল না, এটা জানি না রিয়েল আইডি এটা। কাকিমা কোথায় থাকো? এখান থেকে দেখাচ্ছিল না। আমার হাজব্যান্ডও বলছে ওর বাবার সাথে রিলেশন আছে। নালে কেন কেন বারবার যখনই এই মেয়ে সংসারে 2 দিন 3 দিন যায় বা যে 1 মাসের জন্য যায়, তখনই কাকুর চেহারা রূপ আলাদা হয়ে যায়। তখন কাকু কোনো দায়িত্ব নেবে না, সংসারে খরচ দেবে না, সংসারে কিছুতেই ইয়ে করবে না, ওনার মন বসে না, মন খারাপ। যেই মেয়ে বাপের বাড়ি যেতে চায় তখনই বাপে গাড়ি পাঠিয়ে দেয় এবং বাড়িটা একদম আনন্দে ভেসে ওঠে। আমরা তো সত্যিকারের বলছি, এটাকে আমরা পজিটিভ দিক মনে করি। একটা শুরু, তপন কাকুর এটা একটা শুয়োর, ওকে জুতো পেটা করো। দেখেন দেখেন আপনাকে দেখেন, মানুষ আপনার সম্বন্ধে কমেন্ট কি করছে, আপনাকে শুয়োর বলছে, জুতো পেটা করতে বলছে, জুতিয়ে লাল করে দিতে বলছে, নোংরামির পার করে দিতে বলছে, আপনাকে জুতাতে জুতাতে সোজা করতে হবে, এটা বলছে। তাই সময় থাকতে এই যে এত লোকের জুতোর বাড়ি না খেয়ে সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে কথা বলে সমস্ত নোংরা জিনিসগুলোকে বন্ধ করুন, আপনার মেয়েকে সুন্দরভাবে গুছিয়ে সংসার করতে পাঠান, জামাইকে মেনে নেন। জামাইকে না মেনে নেওয়ার মেন কারণটা কি তাহলে এটাই যে সকলে যেটা লিখছে, আমরা সংসার করছি অনেক কিছু সহ্য করতে হয়, তারপর সংসার নিজের হাতে আসে, একদম তারপর সংসার নিজের হাতে আসে, অনেক সহ্য করতে হয়। কাল চলে গেলেন কেন? সীমাদির লাইভে খুব মিস করছিলাম। ও সৌভিক ঘোষ, তুমি নাকি অনেক কিছু দেখেছো, কি দেখলে তুমি সেদিনকার লাইভটায়? কি কি দেখলে এক্সপ্লেন করো করো, আমিও শুনতে চাই স্টোরিটা। কিছু চলছে এইসব, কি যে চলছে এইসব, ছি বাবা মেয়ের সম্পর্ক, এটা কিন্তু আমরাও নিতে সত্যিকারে বলছি সংকোচ বোধ, এই যে মুখে যতবার আসছে ততবার ভেতর থেকে একটা বাজে মানে আত্মা বলছে ওটাকে আটকায়, মুখ বলছে ওটাকে বলিস না, মানে যতবার মুখের কাছে আসছে ততবার আটকাচ্ছি। দেখবো আমি যতবার এই কথাগুলো বলতে যাই একটু কুতায়, আগেরও ভিডিওগুলো দেখবে এই বাপে মেয়ের সম্পর্ক বলতে গেলে কুতায়, কিন্তু আজকের ডেটে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মানে কুতানোর ব্যাপারটাকে মানুষের কাছে এমনভাবে চলে এলো। কেমন আছো জসমিন? ভালো আছি। সেটা শোনার পর সত্যি খুব খারাপ লাগছে, এটা মুখে বলতেও লজ্জা লাগছে যে একটা বাবা একটা মেয়ের, কিছু না সুজা দিয়েছে তাই বলেছি, এক্সট্রা কিছু বলিনি সীমাদি। আন্টি কেমন আছো? দেখো, ভুয়ো খবর কখনোই ছড়াবে না, যেটা দেখবে যেমন দেখবে, যেটা দেখবে সেটাই আমার মনে হয় সব জায়গায় বলা উচিত, যেটা নয় সেটাকে না ছড়ানোই উচিত, তাই না? তোমাদেরকে তো আমি ভালোবাসি, অ্যাকচুয়ালি ইউটিউবে আমাদের কেউ শত্রু না, আমরা সবাই মিত্র, সবাই সবার ভিডিও দেখি, সবাই সবার পাশে থাকতে হয়, শুনতে হয়, জানতে হয়, বোঝা, কিন্তু ভুল খবর, মিথ্যে খবর, ভুল মানে কোনো অন্যটাকে ভুলভাবে মার্কেটে ছড়ানোটা খারাপ। আর আমি তো সব কথা সত্যি তোমাদের সামনে বলতেই চাই। ওকে সরি, না না সরি না, লাভ ইউ সৌভিক। পিপালের বোনটাও ওরকম জানোয়ার, কি নোংরা কি নোংরা, আমাকে পি পি নিজে বলেছে, পিপাল নিজে বলেছে যে টিপালের বোন যে নোংরা নোংরা ভাষা পিপালকে বলে গেছে, বাড়ি থেকে নাকি ঘাট ধরে বের করে দিতে চেয়েছে। এই টিপাল এই প্রত্যেকটা, দেখো ধরিত্রী, সোমা, অপূর্ব, এদেরকে মোহরা হিসেবে ব্যবহার করতো কন্ট্রোভার্সি করার জন্য। এখন কিন্তু আজকের ডেটে বর্তমানে উনার পাশে কেউ নেই, সেই কারণে আজকের ডেটে আর উনি কাউকে নামাতে পারলো না। কাকে নামালো? ওনার বোনকে ডেকে নিয়ে এসে নামিয়ে দিল। পারবে? যেমন
সমাধরিত্রী বুঝে গেছে আপনার আসল চেহারা, তেমনি এই একটা আপনার বোন পারবে এই ওয়াইটির এতগুলো মানুষের এতগুলো মুখের সঙ্গে লড়তে? যদি পারে আপনার বোনকে নামান, আপনার বোনের ঠ্যাং ছিঁড়ে মোড়ের মাথার কুকুরকে দিয়ে খাইয়ে দেবো। রিমি যদি না চায় কেউ করবে, কে করবে ঘর? রিমির এই ন্যাকামোগুলো এবার বন্ধ হবে, তাই নাকি? সৌভিক ঘোষ কোন দেশ? কোন দেশ? আচ্ছা, তুমি আগের মতন ভালো হয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। আরশ ভাইয়ের স্ট্রাইক দেওয়ার প্ল্যান করেছে, আরশ ভাইকে স্ট্রাইক দেওয়ার প্ল্যান করেছে। কে কে স্ট্রাইক দেবে আরশ ভাইকে? এই সুজাতা দি, আমি আউট অফ ইন্ডিয়া। রিমি নিশ্চয়ই ওর বাবাকে বলেছে ও যাবে না, না হলে ওর বাবার সাহস হয় কি করে? ওর বাবাকে বলুক চাই না বলুক, ওর বাবার সাহস হয় কি করে? ওর বাবা কেন বলছে না যে না মা তোমার এইভাবে থাকলে হবে না, চলো তোমাকে ডাক্তার দেখাতে হবে, তোমার ট্রিটমেন্ট করার দরকার, তোমাকে মেন কাজ হচ্ছে তোমার ট্রিটমেন্ট, মেন কাজ হচ্ছে তোমার ডাক্তার দেখানো, মেন কাজ হচ্ছে তোমার সুস্থতা। তারপর চলো, কেন কি নিয়ে প্রবলেম হচ্ছে জামাইয়ের সাথে? জামাইয়ের সাথে আমি বসবো, আমি বসে কথা বলবো জামাই কি প্রবলেম হচ্ছে। আমাদের মা বাবা আমাদের প্রবলেম সলভ করেনি, তোমাদের মা বাবা তোমাদের প্রবলেম সলভ করে না। আমরা বায়না করতেই পারি, আমি তো কতদিন বলেছি আমি যাব না, আমি সংসার করব না, আমি ওই লোকের সঙ্গে থাকবো না। মা একদিকে বলছে কি জুতিয়ে লাল করে দেবো, আর এদিকে বাপি বলছে না এই দাঁড়া, কি হয়েছে দাঁড়া 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 তো বাপু দাঁড়া। উফ মা গো মা, এরা কি শুরু করেছে, দাঁড়া। আমি বলছি আমি যাব না, আমি থাকবো না, কিন্তু বাপি এইদিকে মাথায় হাত বুলিয়ে না, আবার এইদিকে শুভর সাথে বসে মা বাপির আলোচনা যাচ্ছে সব দোষ আমার। শুভর পৃথিবীতে কোনোদিন দোষই করেনি আজ পর্যন্ত, আমার মা বাপি শুভর দোষই দেখতে পাইনি যতদিন মা বাপি মানে যতদিন ওরা শাসন করে গেছে আমাদের। সব পিঙ্কির দোষ, এটা ওর দোষ। হ্যাঁ ওটা হ্যাঁ, বাজে মেয়ে বাজে মেয়ে, এই মেয়ে না 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 তুমি বলে তাই সংসার করছো, এই মেয়ে অন্য কোথাও গিয়ে সংসার করতে পারবে না, বাজে মেয়ে বাজে মেয়ে। আমি শুনতাম যে নিয়ে বাবা আমি বাজে মেয়ে কি করলাম? সেম আমারও মা ওটাই বলে, একদম ঠিক একদম। আমার আমার সামনে আমাকে বলছে বাজে মেয়ে তুমি বলে তাই সংসার করছো, অন্য কোনো ছেলেকে নিয়ে সংসার করতে পারবে না। শুভ গত হয়ে গেল, সব ভুলে গেল, ব্যাস। তখন দেখছি বাজার হচ্ছে, হাট হচ্ছে, মা রান্না করছে, বাপি রান্না করছে, খাওয়া দাওয়া নিয়ে। আর এমনি আমি ছোট মানুষ ছিলাম বলে আমাকে অত কেউ পাত্তাও দিত না, আমার মাও এমন করে। তা সেটাই আমার কথা যে টি পালেরও তো এটাই করার কথা, টি পালেরও তো এই জায়গায় ঠিক আছে, কি প্রবলেম হয়েছে, কি প্রবলেম, ঠিক আছে যা হয়েছে হয়েছে সব বুঝেছি। না 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 না, আমার সামনে বলছে না 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 শুভর এটা করা উচিত হয়নি, না 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 আমি জিজ্ঞেস করব। মা বলছে দেবো না দুটোকে বের করে, না 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 শুভর এটা করা উচিত হয়নি, আমি জিজ্ঞেস করবো কেন আমার মেয়ের সঙ্গে এইটা করেছে। তারপরে এসে দেখছি না না তুমি ঠিক, এই ভুল সব আমি ভুল। তো এটাই তো স্বাভাবিক, এটাই তো সংসারের ধর্ম, এটাই তো সংসারের নিয়ম। এই কয়েকদিন আগে যখন পালকাকু বলল ওদেরকে মেনে নেবে তখন ভালো লেগেছিল, হ্যাঁ আমারও ভালো লেগেছিল। এখন মনে হচ্ছে ওই সব কথা বলে রিমির মন গলাচ্ছিল। আর রিমি যেভাবে বাবা আমার কি ভালো, সত্যি ওই জন্যে ভয়ে কমেন্ট বক্সটা অফ করে রাখছে, ওই জন্যে। শোনো রিমিকে টোটালি, রিমি পিপালকে টোটালি বয়কট করো, আইনের পদ্ধতিতে তো চলবেই, ওরা আর কন্ট্রোভার্সি করতে পারবে না, ক্যামেরা খুলে একটা ওয়ার্ড কন্ট্রোভার্সি করতে পারবে না, টোটালি বয়কট কর। সীমাদি ঝিমি কি শ্বশুরবাড়ি যাবে না? না, ঝিমির বাপের ইচ্ছা নেই মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর, এখনো অবধি যা খবর এসছে। তুমি কি দিদি পাগল? যখনই আমি তোমার লাইভে আসি তখনই দেখি তুমি ঝগড়া করো ও
ঝগড়া করেছি বলে বলি না 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 না, আমি ঝগড়া করি না। আমি যদি রাগ করে যদি বলি ছেলে চলে যায়, আমার মা বলে শ্বশুর বাড়ি থেকে পা তুলে আসবি, আসতে নেই। একদম ঠিকই বলে, ঠিকই বলে। শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, যাই হয়ে যাক পৃথিবীতে সম্মান শুধু ওই শ্বশুর বাড়িতেই। পৃথিবীতে তুমি যেখানে চলে যাও, তোমাকে যদি 5 স্টারেও নিয়ে যায় না, তোমার সম্মান নেই। কিন্তু তোমার শ্বশুরবাড়িতে ছেঁড়া কাঁথায় শুয়ে যে সম্মানটা আছে, এইগুলোই বোঝাতে হয়, এগুলোই আমাদের মা বাবা বুঝিয়েছে। এই রিমি এখন বলছে তো প্রীতমের বাড়ি যাবে না, ঠিক 1 মাস বাদে আবারও সুসাইড করার জন্যে আহ, ভান করে ভান শুরু করে দেবে, নাটক শুরু করে দেবে দেবে প্রীতমের কাছে যাওয়ার জন্যে। মালা, এইবার আর তোমাদের কোনো খেলা দেখতে হবে না। এই যখন সঙ্গীতা দিদিভাই হাতে নিয়েছে, এর খেল খতম করেই ছাড়বে। মালা, তোমার মনে আছে আমাকে একটা লাইভ প্রাইভেট করিয়েছিল সঙ্গীতা দিদিভাই, আর একজনের একটা লাইভ প্রাইভেট হয়নি? তুমি আমায় বলেছিলে সঙ্গীতা দিদিভাই তোমারটা প্রাইভেট করলো আর একজনেরটা প্রাইভেট করলো না। আজকে খুঁজে পাচ্ছ তাকে? পাচ্ছ খুঁজে? একটু কমেন্টে লিখে জানাও। রিমির বাবা কোনো দিনই মানবে না, সেই দিনই তাহলে মানতো। ওর বাবা রেজিস্ট্রির নাটকটা করলো, ওর বাবা মেনে নিলে একসাথে বসে রেজিস্ট্রি ঠিকই হয়ে যেত, এত ঝামেলা হতো না। একদম অর্পিতা, তোমার কথার সাথে আমিও সহমত। এটা আমি সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে পার্সোনালি বলেছি, এবং ইয়ের সাথেও বলেছি যে আমার মনে হয় মেনে নিলে আপসে আপ ওদের রেজিস্ট্রিটা হয়ে যাবে। তবে এই রকমই কথা চলছিল যে জামাই ষষ্ঠীর মধ্যে হয়তো ইনভাইট করে সুন্দরভাবে এক জায়গায় বসে কথা বলে রেজিস্ট্রিটা হয়ে যাবে, এবং আমারও তো মালা ঠালা নিয়ে গিয়ে মালা বদল হবে এই রাতে। কত প্ল্যানিং আমরা করেছি। ঠিক বলেছ। সৌভিক ঘোষ স্ট্রাইক দেবে আরস ভাইকে। এই সৌভিক, আরসের দিকে যদি আঙুল তুলেছ, গুড়িয়ে রেখে দেবো। খবরদার না, বলে দিলাম এই লাইভে, খবরদার না, আরসের দিকে একদম তাকাবে না, ওটা আমার পোলা। এ বাবা, তুমি এখানে লাইভে করছো আর আমি এতক্ষণ তোমার আগের লাইভ দেখছিলাম। কেন যে নোটিফিকেশান আসে না বুঝতে পারছি না এখন, কেন যে নোটিফিকেশান যাচ্ছে না। এটা তো অনুচিত কাজ হচ্ছে, তাই না? আমার এটা তো আর্জেন্ট লাইভ করলাম, আমি লাইভটা এখানেই এখনই রাখবো। কারণ আমি একটা ভিডিও ছেড়েছি, জাস্ট সীমাতে একটা ভিডিও ছেড়েছি, দারুণ ফানি ভিডিও। প্লিজ তোমরা সবাই দেখো, দেখে মজা নাও, আনন্দ করো। কারণ এত সুন্দর একটা ভিডিও ছাড়ার পর এই পরপর লাইভের জন্য ভিডিওটা আমার হয়তো একদম গেল বসে। তাই তোমাদেরকে বলবো, প্লিজ এই ভিডিওটা সবাই গিয়ে দেখো, সবাই গিয়ে এই ভিডিওটা দেখো। দারুণ মজার ভিডিও করেছি, দারুণ মজার ভিডিও করেছি। টেপি ছাড়া সকলের গণতান্ত্রিক অধিকারের কাজ সম্পন্ন করেছে। আচ্ছা, অধিকারের হবে। প্রত্যেকে বলছি গিয়ে ভিডিও। রিমিকে আর যাবে না, যেতে তো হবে, কিছু তো একটা করতে হবেই। প্ল্যান করেছে যে রিমিকে ওখানে না পাঠিয়ে ওদের, যেহেতু সঙ্গীতা দিদিভাই বলেছিল যে খোরপোশ আদায় করব, এইটাই ভেবেছে যে বোধহয় খোরপোশটা আদায় করে দেবে 10 লাখ টাকা। অতই সস্তা। দাঁড়াও, যাই।
এটাই ভেবেছিল। আচ্ছা, যখন রিমি প্রীতমের মধ্যে ঝগড়া হয় তখনই টিপাল রিমির হয়ে কথা বলে আর মেয়ে অন্তর্জীবন হয়ে যায়। আর মেয়ে পাপ করলে পাপা কি পারি হয়ে যায়। একদম ঠিক কথা বলেছো। আচ্ছা সরি। আচ্ছা কি বলছে, রিমিদির জীবনে কি হচ্ছে আপডেট নিতে আসি। সীমাদি তুমি রিমিদির পাশে, তাই দেখি তোমার সীমাদি। রিমির ডাক্তার দেখানো হোক আগে। একদম। আর সৌভিক বললাম আরসের দিকে তাকাবে না, স্ট্রাইক মাইক দেওয়ার কথা মাথায় আনবে না। আচ্ছা সরি সুজাতা দত্ত, সরি কেন? যখন রিমি প্রীতমের মধ্যে ঝগড়া, একদম তুমি সুন্দরী। আচ্ছা বাহ সৌভিক, তুমি এত অনেস্ট পার্সেন্ট হলে কি করে? সীমাদির কাছে এলে সবাই শুধরে যায়, অনেস্ট হয়ে যায়। বাবা, গলাটা কি, গলা দেখা যাচ্ছিল নাকি? ওরা ওটাই ভেবেছিল রেজিস্ট্রি করে টাকা নেবে, আচ্ছা টাকা দিলে কি ওর লাইফটা সেট হয়ে যাবে, এটাই তো। এটা তো সঙ্গীতা দিদিভাই কোনোদিন করবে না। এই কথাটা ভাবা চিন্তা করা ভুল। কি রান্না করেছো? আজকে লোকনাথ বাবার পুজো বলে নিরামিষ। সোমা দিদির সাথে সঙ্গীতা ম্যাডামের কথা বলছিল লাইভে। হ্যাঁ, কি হচ্ছে গলা দেখছি কেন? আগে রিমিকে মানে গলার আওয়াজ দেখিয়ে দিলাম, বেশি কথা হলে। গলা দেখেছো তো, গলা নয়, নিজের গলা দেখে নিজে ভয় পাচ্ছ। এটা কি কন্ট্রোভার্সি হবে কিন্তু। সত্যি আমি ভয় পেয়ে গেছি যে কিরে কি দেখা যাচ্ছে, আমারই গলা আমাকে দেখাচ্ছে। প্রীতম কিন্তু আগে রিমিকে খুব ভালোবাসতো। প্রীতম আমিও দেখেছি প্রচুর ভালোবাসতো। প্রথম যখন রিমি চলে গেছিল তখন রিমিকে প্রীতম কত আদর করছে। হ্যাঁ করছিল সত্যিকারে। সেদিনকে আমি একটা ভিডিও দেখছিলাম ওই যে বড়মার মন্দিরে। এই যে বললাম না, এদের নিজেদের ভেতরে এই যে অহংকার, এই সেলিব্রিটি ফিল, এরা নিজেদেরকেই শেষ করবে, কোনো পারবে না এদেরকে কেউ বাঁচাতে, পারবে না এদেরকেও বাঁচাতে, এদেরকে পারবে না। এই 17,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে জাস্টিমাতে হটসে। সবাই কংগ্রাচুলেশনস বলো, বলো সবাই কংগ্রাচুলেশনস। এই 17,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল এই জাস্টিমা থটসের চ্যানেলটা, যেটা লাইভ দেখছো। আর জাস্টিমাতে আর 300টা সাবস্ক্রাইব হলে 60,000 হয়ে যাবে। 300খানা সাবস্ক্রাইব, আর 300টা মাত্র 300টা। যারা যারা সাবস্ক্রাইব করোনি জাস্টিমা থটসকে সবাই সাবস্ক্রাইব করে নাও। যারা যারা জাস্টিমাকে সাবস্ক্রাইব করোনি তারা জাস্টিমাকেও সাবস্ক্রাইব করে নাও। সত্যি কথা বলতে ভালোবাসার মাঝখানে যখন ডিস্টেন্স চলে আসে না, তখন আস্তে আস্তে কমতে থাকে তা। আর রিমি বারবার ঝগড়া হলেই চলে গিয়ে ডিস্টেন্স বাড়ায়, তাহলে ভালোবাসা তো কমবেই। একদমই ঠিক বলেছো মালা, তোমার সাথে আমি সহমত। এখন কেউ একজন রিমির কানে গিয়ে টুক করে বলো প্রীতম দিশানির সাথে ঘুরতে গেছে, আর একসাথে দেখা গেছে রিমি কাউকে কোনো কিছু না বলে এক কাপড়ে প্রীতমের বাড়ি চলে আসবে। আসল কারণ রিমির ইগো প্রবলেম, ভালোবাসা নয়। বাহ মালা, বাহ বাহ ভাই বাহ। এই যাও প্রীতম, রিমিকে কানে কানে বলো, রিমি দেখ তোর আরমান বড় খেলনার সঙ্গে গোল পার্কে গোলগাপ্পা খাচ্ছে। যা তুই তোর বাবার ধরে বসে থাক, যা যা যা। আর তোর বর এইদিকে গোলগাপ্পা খাচ্ছে ঈশানীকে নিয়ে গোল পার্কে, যা। রিমি যাবে না বলে পাঠির সাথে সাপে বর হলো গো।
এবার কলাতলাতে কলতলাতে কুড়ি, আচ্ছা কলাতলাতে ঠিক খেলবে পাঠাপাঠি আর 63 পয়সা দেবে। সত্যি কংগ্রাচুলেশনস দি, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। মালা বলছে কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। সৌভিক থ্যাংক ইউ সবাই। আচ্ছা অনিন্দিতা দাস ও সীমাদি বিয়ে দেবে বলে ছিলে তো যাবা তো বিয়ের দিন? হ্যাঁ শুনছি, একটু কানাঘুষো অনেক খবর আসছে, কিন্তু যতক্ষণ না ফাইনাল না হচ্ছে তোমাদের কাছে এখন শেয়ার করব না। কানাঘুষো অনেক খবর আসছে। অর্ক খুব ভালো ব্লগ করেছে সীমাদি, থ্যাংক ইউ। আচ্ছা ভৌতিক মোষটা দেখ এখানে কেন? কে ভৌতিক মোষ? কে গো? আচ্ছা মালা কিছু লিখছে, তুমি আমাকে একটা কথা বলো, পাঠি কি সত্যি সত্যি বিয়ে? একটু শুনেছি, আমার চোখের ইশারা দেখে নাও, মানে শোনা কথা, হইনা কথা একটু ইন্না দিলাম। এদের তো মানুষকে পাচার করে একরকম খবর, আর ভেতরে চালায় পাচারকারী আলাদা রকম খবর। এডিটিং ভালো করে, এডিটিংটা শর্মি করছে, অর্কর ব্লগের এডিটিং এখন শর্মি করছে। শর্মি আমাকে এডিটিং কিন্তু শর্মি শিখিয়েছে। আজকে তোমাদেরকে আরেকটা গোপন ইনফরমেশান দিই, আমি ভিডিও এডিটিং করতে পারতাম না, আর মাম্পি তো চাকরি করে, আমি সারাদিনে ভিডিও করার পর সেই ভিডিওটাকে এক জায়গায় জুড়ে পাবলিক করতে পারতাম না, তখন কিন্তু আমাকে ভিডিও এডিটিং করা শর্মি শিখিয়েছে আমায়। তাই এই এডিটিংটা, অর্কর এডিটিংটাও শর্মিই করছে। আর শর্মি কিন্তু অনেক গুণী, ভীষণদের, খুব সুন্দর বিরিয়ানি করতে পারে, চিকেন কষা দারুণ, অপূর্ব জিভে লেগে থাকার মতো মটন বিরিয়ানি করতে পারে ও সীমাদি। বাহ, এর আগের তো শুনলাম বিয়ে ঠিক হয়ে গেলে সব কিছু হয়ে গেল, হঠাৎ তো। শোনো, এদের এবার তোমরা এই কেচ্ছা কেলেঙ্কারি নোংরা এগুলো ইউটিউব থেকে বন্ধ হবে, এটা আমি তোমাদেরকে সিওরিটি দিয়ে দিলাম। হাই সমাধি, আমার কমেন্ট পদ, আচ্ছা তোমার লেখাগুলো আমি পড়তে পারলাম না। কৃষ্ণাস হাই সীমাদি SIMS সীমাদি। আচ্ছা রিনওয়াল রেসিডেন্সিয়াল নাকি সীমাদি? আমার কমেন্ট পড়ে বুঝলাম না, কিচ্ছু বুঝতে পারলাম না। ওই মেয়েকে বিয়ে করেছে, তোমার ছেলের চ্যানেলটার লিংক দাও না। অর্ক ব্লগ, অর্ক VLOG লেখো, সার্চ করে দেখবো একটা ব্ল্যাক গেঞ্জি পরে অর্ক আছে, দেখিয়ে দিচ্ছি আমি। ও দিদি পাঠাকি ফাসানিকে নিয়ে ফুচকা খেতে গেছে? হ্যাঁ, রিমিকে খবর দাও, যাও রিমিকে খবর দাও, ফাসানিকে নিয়ে ফুচকা খাচ্ছে। ও কি সুন্দর হয়েছে ওদের ব্লগ। এই দেখো অর্ক, এটা আমার বাবা, আমার বাপধন, এটা আমার জিগার কা টুকরা। অর্ক আর মাম্পির খুব মিল মুখের, অর্ক আর মাম্পির মুখের খুব মিল। এই যে সাবস্ক্রাইব করো আচ্ছা এই দিক দিয়ে দেখাই, অর্ক ব্লগস দেখো, দেখে নাও, অর্ক ARKO VLOGS ব্লগস,
এটা অর্কর চ্যানেল, আর এই যে আমার বাপধন, ওই যে এটা আমার বাবা, এটা আমার পাপা। পাপা দেখো তো আমার পাপাটা আমার মতো দেখতে কিনা, আমার মতো দেখতে আমার পোলাকে। নিজ কার ছেলে, এক চড়ে না বদন বিগড়ে দেবো, পেটের মধ্যে এমন ক্যাচ করে একটা লাথি মারবো, পোদ দিয়ে গু বের করে দেবো। তুই তোর বাপের তো না, তোর মা জঙ্গলে গিয়ে তোকে বের করে এনেছে? অসভ্য। ও সীমা, এটা কি সেই সৌভিক ঘোষ? হ্যাঁ, সেই সৌভিক ঘোষ। ও সীমাদি খুব ভালো এডিটিং করে, ওকে বাই সীমাদি, ওকে বলো একটু আচ্ছা মিউজিক অ্যাড করতে। হ্যাঁ করবে করবে, শুরু করবে। সৌভিক কিরে, এটা সেই সৌভিক, সেই আমার নামে চুনার কমেন্ট বক্সে গিয়ে মজা করতো। কালকে একবার ধরেছি চুনার লাইভে খ্যাক করে সৌভিককে। সৌভিক শুধরে গেছে, আজকে সরি বলে আমার সঙ্গে ভাব করে নিয়েছে। থাক গা, কী হয়েছে, ভুল করেছে, মানুষ মাত্রই ভুল হয়। আর সৌভিক যেন ভুল না হয়, মাথায় রাখবে। আরশ খানের কমেন্ট বক্সে গিয়ে ভালো কমেন্ট করবে, আরশকে বলে দেবে কোনো রকমের স্ট্রাইক টাইক দেবো, কোনো রকমের নো। আমার বাচ্চা আরশ, আরশের দিকে তাকালে তোমার তো চোখগুলো আর আমি রাখবো না, গুলি করে দেবো, মানে গুলটি করবো একাশ করে। রিমি যদি আবারও ওই প্রীতমের কাছে যেতে চায় তাহলে বুঝবো ওর মধ্যে মনুষ্যত্ব বলে সত্যি কিছু নেই। কেননা যা নাটক করলো ওই প্রীতমের বাড়ি, তিনজন ভিটামিন কাকু আর ফিনাইল কাকিমা আর ওই ক্যালপল নাটকুটা, সত্যি সত্যি তোমাদের কমেন্টগুলো বলিয়ারই কমেন্ট। দিদি রিমির ফ্যামিলি জন্য প্রীতমের লাইফটা নষ্ট হচ্ছে, এইভাবে দেখো সংসার হয় না। প্রীতমের লাইফ নষ্ট হবে না, আমরা আছি তো। প্রীতমের এই ধাক্কাটা জরুরি ছিল। প্রীতম ধরাকে সরা জ্ঞান করছিল না, প্রীতম নিজেকে মনে করে নিয়েছিল বিশাল একদম ওপর মহলের কিছু। প্রীতমের কাছে লাখ লাখ টাকা, তোমরা ভাবতে পারবে না ওইটুকু বাচ্চা কত টাকা মাসে ইনকাম করে। ও নিজেকে আর সাধারণ ভাবছিল না, তাই ওকে সাধারণে আনলাম, কিন্তু ওর লাইফ নষ্ট হবে না, চিন্তা নেই। তোমরা জানো না, তোমরা বোকার মতো তোমরা ভালোবাসো ওকে। তুমি বাদ লিস্ট থেকে সীমাদি একদম ইয়ের দিকেও তাকাবে না, কি নাম জানো আমাদের ওই আরসের দিকে। ঘোড়ামুখীকে দাও, ঘোড়ামুখীকে একদম ধুইয়ে দাও, শুইয়ে দাও, কেলিয়ে দাও। সৌভিক তুই একটু আগে কাকে কি বলেছিস দেখেছি রে, কাকে কি বলেছে একটু বলো তো আমায়। আচ্ছা ও দিদি, রিমি যদি না যায় শ্বশুরবাড়ি তাহলে 63 বুড়ি বেঁচে যাবে, কাউকে বাঁচানো হবে না। আচ্ছা চলো আজকের লাইভটা এখানে রাখি, হ্যাঁ এখানেই থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুশিতে থাকো। অর্ককে সাপোর্ট করো, মাম্পি ডেলি জার্নি আছে, মাম্পিকে সাপোর্ট করো, অর্ককে সাপোর্ট। তোমাদের কাছে আমি আমার ফুল ফ্যামিলি খুলে রেখে দিয়েছি, তোমরা কেউ বলতে পারবে না যে না সীমাদি তোমার মধ্যে খোট আছে। কই তুমি তোমার পরিবারকে তো দেখাও না, তাই অর্কর লাইফ অর্কর মতো দেখাবে, মাম্পির লাইফ মাম্পির। আমি আমার বাচ্চাদের লাইফের মধ্যে ইন্টারফেয়ার করি না, আমার লাইফ আমি আমার মতো বাঁচি। চলো বাই বাই, বাই বাই। সৌভিক আমি যেন দেখি না তোমার কমেন্ট এইদিক ওদিক। এই তোমাদেরকে বলে রাখলাম, সৌভিকের কমেন্ট যদি এইদিক ওদিক ভুলভাল কমেন্ট দেখেছো আমাকে স্ক্রিনশট পাঠাবে, তারপর তো সৌভিকের খবর আছে।